সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। রক্তিম রুমের মাঝামাঝি এসে দাঁড়িয়ে মেহেরের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো আমি কি করে চেষ্টা করবো তোমার সাথে এখন আবার? শুনি। আপনার বাজে মতলব আমি বুঝি না ভাবছেন? মেহেরের কথার ভাঁজ বুঝতে পেরে রক্তিম পাকা হেসে বলল, একটু আগে বললে আমার কথা শোনার আগে তোমার শরীর জ্বলছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে ওয়াশরুমে যাবো, একসাথে আবারও গোসল করবো, তাহলে তোমার শরীর জ্বালা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু তোমার মনে আমায় নিয়ে অন্য চিন্তা ঘুরছে, তাই তোমার সেই চিন্তাকে বাস্তব রূপ দেওয়া স্বামী হিসেবে আমার বিশেষ দায়িত্বের মাঝে পড়ে বলে আমি মনে করছি। রক্তিমের কথায় মেহেরের মুখ অটোমেটিক হা হয়ে গিয়েছে। রক্তিম নিজের কোল থেকে মেহেরকে বিছানার উপর থপ করে ফেলে দিলে মেহেরের হুঁশ ফিরে। মেহের তৎক্ষণাৎ বিছানা থেকে নামতে নিলে রক্তিম ওর অনেকটা কাছাকাছি এসে ওর দুপাশে নিজের দুহাত রেখে ওকে বন্দি করে নিল। রক্তিম ঘোর লাগা দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের একবার শুকনো ঢোক গিরে বলল, দেখুন। রক্তিম বাঁকা হেসে বলল, দেখবো তো, আদর করতে গেলে অনেক কিছু দেখা হবে। ভালো হচ্ছে না কিন্তু, দূরে দূরে শুনুন বলছি, নয়তো। রক্তিম মেহেরের মুখের আরো কিছুটা কাছে নিজের মুখ এগিয়ে এনে নিজের ঘোর লাগা সেই দৃষ্টি ওর কাঁপান্বিত ঠোঁট জোড়ার উপর স্থির করে বলল, নয়তো? নয়তো কি বউ? ও হ্যাঁ, খুন করে বলেছিলে তো, কিভাবে খুন করবে তুমি আমায় এখন একটু বলো শুনে। মেহের বিছানার সাথে নিজেকে একেবারে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে নিজেকে কিছুটা শক্ত করে মুখ অন্য পাশে ঘুরিয়ে বলল, আপনার জন্য আমার মনে যে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে তা ভেঙে আমার মনে কখনোই আপনি নিজের জন্য ভালোবাসার সৃষ্টি করতে পারবেন না। আপনি আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সব সময় ছটফট করবেন, তবুও শুনতে পারবেন না। এত কিছু করেও আমাকে পেয়েও যেন পেলেন না, এই অনুভূতিটাই আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন আপনি মিস্টার রক্তিম রেজওয়ান খান। মেহের কথাগুলো বলি শেষ করতে না করতেই রক্তিম দুহাত আলগা করে মেহেরের গলার মাঝে নিজের মুখ ডুবিয়ে দিল। নিজের শরীরের ভারও ছেড়ে দিল মেহেরের শরীরের ওপর। মেহেরের কথাগুলো যে রক্তিমের ওপর কোনো প্রভাবে ফেলতে সক্ষম হয়নি তা রক্তিমের এমন কাজে মেহেরের বুঝতে এতটুকু অসুবিধা হলো না। মেহের দাঁতের দাঁত চেপে আবারও বলল, আপনার মতো নির্লজ্জ বেহায়া পুরুষ আমি আগে কখনো দেখিনি। এতগুলো কথা বললাম তবু আমায় মেহের কথাগুলো বলতে বলতেই ব্যথায় চাপা স্বরে চিৎকার করে উঠল। ব্যথা সহ্য করে নেওয়ার জন্য দুহাত দ্বারা বিছানার দুপাশের চাদর খামচে ধরেছে সে, কারণ রক্তিম মেহেরের গলার যেই পাশে মুখ ডুবিয়ে রেখেছিল এত সময় ঠিক সেখানেই হালকাভাবে কামড়ে দিয়েছে। পরপরই রক্তিম মেহেরের গলা থেকে মুখ উঠিয়ে মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমাকে এতগুলো কঠিন কঠিন কথা শোনানোর জন্য এই ছোট্ট শাস্তিটা তোমার প্রাপ্য ছিল। শুনে রাখো, তোমার রুড ব্যবহার আর আমার থেকে দূরে যাওয়ার এই প্রচেষ্টায় আমি খুন হব না কখনোই। তবে কিভাবে খুন হয়েছে এতদিন তা বলতে পারে। মেহের এখনো অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে রেখেই কেবল রাগে ফোঁস করছে। রক্তিম এক হাতে হালকা ভাবে মেহেরের চোয়াল চেপে ধরে ওর মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। মেহের নিজের দু চোখ তৎক্ষণাৎ বন্ধ করে নিল। রক্তিম মেহেরের দু চোখ পরপর কয়েকবার চুম্বন রেখে দিয়ে বলল, তোমার এই কাজল কালো হরণের মতো টানা টানা চোখ জোড়ার দিকে তাকিয়ে প্রথম যেদিন আমার চোখ পড়েছিল সেদিন আমি প্রথম খুন হয়েছে। মেহেরের নিঃশ্বাস এখন আর আগের মতো জোরালো ভাবে পড়ছে না। রক্তিম মেহেরের গলার যেই পাশে একটু আগে লাভ বাইট দিয়েছিল সেখানেও পরপর কয়েকবার চুম্বন এঁকে দিয়ে বলল, এই যে সবসময় জলজল করে লাল তিলটার দ্বারাও আমি খুন হয়েছে অনেকবার। মেহের হালকাভাবে কেঁপে উঠল এবার। পরপরই মেহের দু চোখ মেলে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম মেহেরের ঠোঁটের উপর গাঢ়ভাবে একটা চুম্বন এঁকে দিল। মেহেরের দু চোখ স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় হয়ে গিয়েছে রক্তিমের এমন কাজে। রক্তিম মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার এই পাতলা ফিলফিলে হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়া বারবার আমায় তোমার কাছে টানে গভীরভাবে চুম্বন এঁকে দেওয়ার জন্য। এদের মধ্যে কতবার খুন হয়েছে বলে বোঝাতে পারবো না। মেহেরের হৃৎপিণ্ডের ধুকপুকানির আওয়াজ এতটাই তীব্র হয়ে উঠেছে যেন তার শব্দ বাহির থেকেও শোনা সম্ভব। পরপরই রক্তিম মেহেরের চোয়াল ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আরো কিভাবে খুন হয়েছে তা বললে হয়তো এই মুহূর্তে লজ্জায় মাটির সাথে মিশিয়ে যাবে তুমি। বলে রক্তিম মেহেরের উপর থেকে সরে ওর পাশেই চিত হয়ে শুয়ে পড়ল। রক্তিমের শেষ কথার ভাঁজ বুঝতে পেরে মুহূর্তেই মেহেরের মাঝে চাপার রাগ জেগে উঠল।
মেহের নিজেকে সামনে নিয়ে শো অবস্থা থেকে উঠে বসে বলল, অসভ্য অভদ্র লোক কোথাকার। এরপর কোনো কিছু না শুনে মেহের দ্রুত বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে হাঁটা দিল। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে মেহের রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রক্তিম ঘাড় ঘুরিয়ে ব্যালকনির দিকে তাকিয়ে শো অবস্থাতেই মিটমিটিয়ে হাসল, কেমন যেন মেহেরের এই রাগ তার কাছে এক অত্যন্ত মাধুর্যের বিষয়। রক্তিমের হাসির মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা ও অধিকার বোধ মেহেরকে কখনোই তার থেকে দূরে সরে যেতে দিবে না। পূর্ব আকাশে মেঘের বুক চিরে সূর্যের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চারপাশের প্রকৃতি যেন নতুন এক দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোরের ঠান্ডা হাওয়া মেহেরের চুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু মেহেরের মনে কোনো শান্তি নেই। এই সুন্দর সকাল তার তিক্ততায় ভরপুর জীবনের কাছে হার মানছে। মেহের গভীরভাবে একবার নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, যদি সেদিন আশ্রমে এই লোকটার সঙ্গে আমার দেখা না হতো, তাহলে আমার জীবনটা এভাবে বিষাদে ভরে যেত না, যার জন্য আমি আমার প্রিয় পুরুষকে হারালাম। তার সাথে আমার জীবনটাকে জড়িয়ে দিয়ে আল্লাহ তাকে জয়ী বানালেন। আল্লাহ, এ আপনার কেমন বিচার? মেহেরের ভাঙা মনে হাজারো প্রশ্নের ঢেউ বারবার আসতে পড়ছে। প্রতিটা ঢেউ যেন মেহেরের মনের গভীর যত্ন নিয়ে ক্ষত তৈরি করছে, কিন্তু সেই প্রশ্নগুলোর কোনো উত্তর মেহেরের কাছে নেই। মেহেরের মনে হচ্ছে এই বিষাদে ভরপুর জীবনটাকেই এখন থেকে নিজের সঙ্গী হিসেবে মেনে চলতে হবে তার। মেহের নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে অবচেতনে সেই ঢেউয়ের তাল ধরে অতীতের স্মৃতির গভীরে ডুব দিল। সেই দিনগুলো যখন মেহেরের জীবন এতটাও কঠিন ছিল না, যখন মেহেরের হৃদয়ে সুখ ও ভালোবাসার উষ্ণতায় ভরপুর ছিল। প্রায় 1 মাস আগে অনাথ আশ্রমে থেকে বড় হলেও মেহেরুন্নেসার জীবনটা এতটা কঠিন ছিল না। হাসি খুশিতে ভরপুর ছিল। ছোট্ট পরিবেশে ছোট্ট ছোট্ট চাহিদাগুলো নিয়ে মেহেরের জীবন। সেই ছোট্ট জীবনে ইমতিয়াজের হঠাৎ আগমন, তার সাথে কাটানো সুন্দর সময়গুলো মেহেরের জীবনকে আরো সুখময় করে তুলেছিল। দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন শামসুল হক। তার পক্ষে আশ্রমের এতগুলো ছেলে মেয়ের ভরণ পোষণের দায়ভার একা হাতে সামলানো কষ্টকর হয়ে উঠেছিল। ভিতরে ভিতরে গভীর চিন্তায় মগ্ন থাকতেন শামসুল। তার অবর্তমানে তবে কি এই হাসি খুশিতে ভরপুর ছেলে মেয়েগুলোর জীবন আযাবে পরিণত হবে? কোথায় যাবে ওরা? একদিন হঠাৎ বুকের ব্যথায় অস্থির হয়ে পড়েছিলেন শামসুল। শামসুলের চাচাতো ভাই ডাক্তার ডেকে এনেছিলেন। ডাক্তার শামসুলকে চেক আপ করে জানিয়েছিলেন তার শরীরের কন্ডিশন ভালো না, প্রপার ট্রিটমেন্ট করা প্রয়োজন, নয়তো এভাবে চলতে থাকলে খুব বেশি দিন তিনি আমাদের মাঝে থাকতে পারবেন না। যে কোনো পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুত হয়ে থাকতে হবে। শামসুল নিজের শারীরিক কন্ডিশনের কথা জানতে পেরে আরো বেশি চিন্তায় পড়ে গিয়েছিলেন। শামসুলের ভাই তখন তাকে একটা সুপরামর্শ দিয়েছিলেন। বড় বড় বেসরকারি কোম্পানির সহৃদয়বান মালিকরা নিজেদের অর্থের পরিমাণ অধিক বেশি হয় বিভিন্ন ফান্ড থেকে শুরু করে অনাথ আশ্রম গুরুতে দান করে থাকেন। তবে পরিচিত এমন একটি কোম্পানি আছে যে কোম্পানির সিইও এর আগেও বহুবার বহু জায়গায় অর্থ দান করেছেন। শামসুল চাইলে তাকে নিয়ে সে প্রথম শামসুল চাইলে তাকে নিয়ে সেই কোম্পানিতে যাবেন এবং সাহায্য চাইবেন। প্রথম শামসুলের আত্মসম্মান বোধ তাকে বাধা প্রদান করলেও পরে আশ্রমের সকল ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তার ভাইয়ের সাথে সেই কোম্পানির সিইও এর শরণাপন্ন হবেন বলে মনস্থির করেন। এ বিষয়ে আশ্রমের কেউই অবগত ছিলেন না, এমনকি মেহেরুন্নিসাও না। অতঃপর শামসুল তার ভাইয়ের সাথে সেই কোম্পানিতে যান। সেই কোম্পানিরই সিইও ছিলেন রক্তিম রেজওয়ান খান। রক্তিমের সাথে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা সম্পর্কে তাকে শামসুল অবগত করে রক্তিম খুব শীঘ্রই তার আশ্রমে প্রদর্শন করতে যাবে বলে জানিয়ে দেয়। কারণ বর্তমান যুগে কিছু মানুষরূপী অমানুষরা মিথ্যা কাহিনী তৈরি করে, দুঃখের নাটক করে বড় বড় বিভিন্ন কোম্পানির থেকে টাকা হাতিয়ে নেয়। তাই রক্তিম সদা সতর্ক থাকে এই বিষয়ে, যেন তার উপার্জিত টাকাগুলো ভুল হাতে ভুল খাতে না পড়ে। 2-4 দিন পর একটু সময় বের করে রক্তিম ওর গার্ডসদের নিয়ে শামসুলের দেওয়া আশ্রমের ঠিকানা অনুসরণ করে সেখানে চলে আসে। রক্তিম সেদিন সাদা পাঞ্জাবি পায়জামা পরেছিল, সাদা সাথে কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ঘড়ি ও বরাবরের মতোই চুলগুলো এলোমেলোভাবে কপালের ওপর বিস্তার করছিল। আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিল রক্তিম শামসুলের সাথে। ছোট ছোট অনেকগুলো বাচ্চার সাথে টুকটাক কথাও বলেছিল আরো ভালোভাবে যাচাই করার জন্য।
ছোট বাচ্চারা মিথ্যা বলতে পারে না বা গুছিয়ে অভিনয়ও করতে পারে না, তাই তাদের বলা কথাগুলোই বিশ্বাসযোগ্য বলে মনে করেছে রক্তিম। আশ্রমের আঙিনায় দাঁড়িয়ে আরও কিছু বিষয়ে কথা বলছিল রক্তিম শামসুলের সাথে। সে সময় মেহেরুন্নেসা কলেজ থেকে সবে আশ্রমে ফিরেছে। ক্লান্ত মুখশ্রী ও এলোমেলো পায়ে শামসুলের পাশে এসে দাঁড়িয়ে 10 রকম কথা বলতে শুরু করলো। তার কলেজে আজ কি হয়েছে, ক্লাস কেমন হলো, সব প্রতিদিন কলেজ থেকে আশ্রমে ফিরে শামসুলের সাথে শেয়ার না করলে মেহেরের মন শান্ত হয় না। শামসুলও হাসি মুখে মেহেরের প্রতিটি কথা শোনেনও প্রত্যুত্তর করে। পুরো সময়টাই রক্তিম এক দৃষ্টিতে সেই অষ্টাদশী মেয়ে মেহেরুন্নেসার দিকে তাকিয়েছিল। এই প্রথম কোনো মেয়েকে রক্তিম এত গভীরভাবে দেখেছে। চোখ অন্যত্র সরাতে বিন্দুমাত্র ইচ্ছে রক্তিমের করছে না। শামসুল বললেন, এখন ঘরে জামা, ফ্রেশ হয়ে খেয়ে নে আগে। বাকি যা কথা আছে সব পরে শুনবো, কেমন? মেহেরও শামসুলের কথা মেনে নিয়ে নিজ রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রক্তিম ঘাড় হালকা বাঁকিয়ে মেহেরের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে ধীর স্বরে বলল, সুইটহার্ট, আজ এই মুহূর্ত থেকে তোমাকে আমি আমার নিজস্ব পৃথিবী হিসেবে গ্রহণ করলাম। আর আমার পৃথিবীর দিকে যদি কেউ ভুলেও চোখ তুলে তাকায় তবে তার ধ্বংস আমার হাত দিয়ে হবে। খুব শীঘ্রই তোমাকে আমি চিরতরের জন্য আমার রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। শামসুল রক্তিমকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করবেন না স্যার, ও আমার মেয়ে। যদিও আমি মেহেরুন্নেসাকে জন্ম দিইনি, তবু আমি ওকে আমার মেয়ের স্থানে বসিয়েছি। মেহেরও আমাকে ওর বাবা হিসাবে মানে। রক্তিম হেসে বলল, আপনি আমাকে স্যার বলে ডাকবেন না প্লিজ। আপনি আমারও বাবার বয়সে, তাই আমাকে নাম ধরেই ডাকবেন। শামসুল হাসি মুখে বললেন, ঠিক আছে বাবা, যেমনটা তুমি বলবে। চলো এখন আমার সাথে ভিতরে চলো, একটু বিশ্রাম নিয়ে পরে না হয় চলে যেও। রক্তিমও সম্মতি জানালো। অতঃপর শামসুল রক্তিমকে নিয়ে তার নিজ রুমে গেলেন। মেহেরের রুমে প্রবেশ করতেই নিজ গতিতে বসা ওর সখী রূপা দ্রুততার সাথে উঠে ওর সম্মুখে এসে দাঁড়িয়ে ওর দু কাঁধে হাত রেখে সবগুলো দাঁত বের করে হেসে বলল, সখী, তুই বাহির থেকে আসলি? বাহিরে কি এখনো ওই সুদর্শন পুরুষটা দাঁড়িয়ে আছে বাবাজানের সাথে? মেহের ভ্রু কুঁচকে বলল, কোন সুদর্শন পুরুষ আবার আশ্রমে এসেছে? মেহেরের এমন প্রশ্ন শুনে রূপা ওর কাঁধ ছেড়ে দিয়ে নাক ছিটকে বলল, তুই যে আসলে একটা কানি, তার সম্পর্কে আজ আমি পুরোপুরি শিওর হলাম। মেহের কিঞ্চিত রাগ নিয়ে বলল, এই তুই শর্ত এসেছি পরেই আজাইরা পক পক জুড়ে বসেছিস। এই বলে মেহের রূপার পাশ কাটিয়ে ব্যাগটা টেবিলের ওপর রেখে র্যাকের ভেতর থেকে পরিধানের জন্য সালোয়ার কামিজ ওড়না নিল। রূপা পেছন থেকে বলল, তুই তো দেখতি একটা বার তাকে, তাহলে আমার মতো তুইও তারপর ফিরে হয়ে যেতি ওই এমটি। রূপা পুরো কথা শেষ করার আগেই মেহের ওর দিকে ঘুরে দ্রুততার সাথে ওর মুখ চেপে ধরে বলল, বান্দরনি, তোর সারনির মতন গলাটাকে কখনো ঠিক হবে না। মানুষ হবি কবে তুই? এত জোরে জোরে কেউ এসব কথা বলে? কেউ শুনে নিলে কি হবে? বাবাকে বলে দিলে কীরকম একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তোর কোনো ধারণা আছে? রূপা শুধু মুখ দিয়ে শব্দ বের করছে আর চোখের ইশারায় মেহেরকে ওর মুখের উপর থেকে হাতটা সরাতে বলছে। মেহের হাত সরাতেই রূপা জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলল, তুই তো আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলি রে ডাকনি। একটুর জন্য আমার এত সুন্দর লাজুক শরীরটা থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়নি? মেহের নাক ছিটকে রূপাকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, কোন অ্যাঙ্গেল থেকে দেখে তুই নিজেকে লাজক বলিস রে মুটকি? রূপা আঙুল উঠিয়ে বলল, এই খবরদার, আমাকে মুটকি বলবি না তুই। মেহের ভেংচি কেটে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, একবার না 100 বার বলবো, 1000 বার বলবো, তুই মুটকি, তুই হাতে, তুই একটা আলুর বস্তা। আর তুই কি রে? মেহের ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে এক হাতে নিজের সামনে আসা চুলগুলো ঝাঁকা দিয়ে পেছনে ফেলে হাসি মুখে বলল, আমি বিশ্ব সুন্দরী মিসেস ডায়ানার হারিয়ে যাওয়া নাতনি। এই বলে মেহের ওয়াশরুমের ভেতর প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দিল। রূপা চেঁচিয়ে বলল, তুই মিসেস ডাইনার নাতনি নোস, তুই হলি আসলে নাটকের নাতনি। শামসুলের রুমে সোফায় মুখোমুখি বসে আছে রক্তিম ও শামসুল দুজনই। রক্তিম কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বের জায়গা নিজের মাঝে না নিয়ে সরাসরি বলল, এখন থেকে আশ্রমে বসবাসরত ও আগামীতে আসবে যারা, তাদের সকলে ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম চাচা। আপনাকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা? তুমি আমার কাছে আল্লাহর রহমতের উসিলা হয়ে এসেছ।
আমার দুঃসময়ে। তোমার এই ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না। আপনাকে নিজের উপর কোনো ঋণের বোঝা নিতে হবে না চাচা, তবে আপনার থেকে একটা চাওয়া আছে। আমি আশা করছি আপনি আমার চাওয়াটা পূরণ করবেন। নিঃসংকোচে তুমি আমাকে এই বিষয়ে বলতে পারো বাবা। আমার সামর্থ্যের ভিতরে হলে আমি অবশ্যই তা পূরণ করব। আপনার মেয়ে মেহরুন্নেসাকে আমি সসম্মানে আমার বাসায় নিয়ে গিয়ে ওর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, অতি উত্তম প্রস্তাব তুমি দিয়েছ বাবা। তোমার মতো হীরের টুকরা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারলে ধন্য হব। আমি আজই এই বিষয়ে মেহেরুর নেসার সাথে কথা বলবো। আমি দেরি করতে চাই না চাচা, খুব শীঘ্রই মেহরুন্নেসাকে আমার সাথে নিয়ে যেতে চাই। ঠিক আছে বাবা, যেমনটা তোমার ইচ্ছে, আমার কোনো সমস্যা নেই। আজ তাহলে আমি উঠি চাচা। মেহরুন্নেসা এখন থেকে আমার আমানত হিসেবে থাকবে আপনার কাছে, তাই নিজের ও আমার আমানতের খেয়াল রাখবেন। শামসুর সম্মতি জানালে রক্তিম সোফা ছেড়ে উঠে আশ্রম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যাবেলা মেহের পড়ার টেবিলে বসে আগামীকালের কলেজের পড়াগুলো পড়ছিল। রূপা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। সেই সময় শামসুরুদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় দুটো টোকা দিলেন। মেহের আর রূপা একত্রে দরজায় তাকালো। রূপা সোজা হয়ে বসলো। মেহের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, উফ বাবা, তোমাকে নিয়ে না আমি আর পারি না। মেয়ের রুমে আসতে কেন তোমাকে নক করতে হবে বলো তো? শামসুল ভেতরে এসে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার মেয়েরা যে এখন বড় হয়ে গিয়েছে, তাই নক করে ভিতরে আসা উচিত আমার, বুঝলি মা? বুঝেছি বুঝেছি। আয় বসবি, আয়, তোর সাথে জলি একটা বিষয়ে কথা বলার আছে আমার। অতঃপর রূপার পাশে নিচে গদিতে শামসুল ও মেহের দুজনেই বসলেন। রূপা আর মেহের শামসুল কি গুরুত্বপূর্ণ কথা বলবেন তা জানার জন্য আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার মুখশ্রী পানে। খান ভিলায় নিজ রুমে ইজি চেয়ারে বসে মিটমিটিয়ে হাসছে রক্তিম। রক্তিমের মুখশ্রী দেখলেই বোঝা সম্ভব এমন কিছুর চিন্তায় সে মগ্ন, যা ওর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে আজ। রক্তিম মাথার পেছনে দু হাত ভাঁজ করে হেসে বলল, এই মনের ভিতরে পুরোটা জায়গা এক নিমেষে কিভাবে দখল করে নিলে তুমি সুইটহার্ট। তোমার সাথে দেখার কয়েক সেকেন্ড আগেও আমার দুনিয়া ছিল কেবল টাকার মাঝে বন্দী, আর এখন সেই দুনিয়ায় পুরোপুরি তোমার দখলে। এটা কি তবে ভালোবাসা বলে? আমি কি তবে সত্যি ভালোবেসে ফেলেছি? তবে তোমাকে আমি আগলে রাখবো আমার শরীরের প্রতিটি শিরায় বইতে থাকা রক্তের মতো। আমার কাছে তোমার মূল্য হবে আমার প্রতিটি শ্বাসের মতো, যে শ্বাস না নিলে আমি বাঁচতে পারি না। যদি তোমায় হারিয়ে ফেলে তবে আমার হৃৎপিণ্ড তার কাজ করে থামিয়ে দেবে। আমার গহীনে বসতকারী অদৃশ্য প্রাণ পাখিটা তখন ডানা মেলে উড়াল দেবে। তাই তোমাকে আমি আমার করিয়ে ছাড়বো সুইটহার্ট। শামসুল মেহেরুন্নেসা এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, এই আশ্রমটা তৈরি করেছিলাম আমার বহু কষ্টের উপার্জিত টাকা ব্যয় করে। কেন করেছিলাম তা আজ পর্যন্ত কারো কাছে বলিনি আমি। আজ থেকে 40 বছর আগে একদিন অফিস থেকে ফেরার পথে অফিসের পাশেই থাকা লকদমা শত শত লোকজনের ভিড় জমতে দেখে কৌতূহল বশত সেখানে কি হয়েছে তা দেখতে ভিড় ঠেলে ভিতরে গিয়েছিলাম। ভিতরে আসার পর দেখলাম একটা ফুটফুটে নবজাতক শিশু কাগজের বাক্সে বন্দি করে কোনো এক মা এখানে ফেলে রেখে গিয়েছেন। বাচ্চার নাভির সাথে জুড়ে থাকা নাড়িটা এটা পর্যন্ত কাটা হয়নি। বাচ্চাটা মারা গিয়েছে অনেক পূর্বেই। পশা শরীরটা প্যাকাসে বর্ণ ধারণ করেছিল। নিষ্পাপ প্রাণহীন দেহখানা দেখে ওর মুখখানা আজও আমার চোখের সামনে ভাসে। আল্লাহ তো সব নারীর গর্ভে সন্তান দান করেন না। যাদের উপরে আল্লাহর রহমত থাকে তাদের ভিতরে কিছু নারী নিজেদের উপরে কলঙ্কের দাগ পড়ার ভয়ে এরকম শত শত নবজাতককে রাস্তায় ফেলে চলে যায়। সেদিনে সিদ্ধান্ত নিয়েছিলাম অনাথ আশ্রম বানাবো আমি। যাদের কাছে নিজের সন্তানকে বোঝা মনে হবে
তারা সেসব বাচ্চাকে কাগজের বাক্সায় মন্দমায় না ফেলে গিয়ে আমার আশ্রমে রেখে যায় যেন। আমি আমার শেষ রক্তবিদ্ধ পর্যন্ত বাচ্চাদের পড়াবো, খাওয়াবো, নিজের পায়ে দাঁড় করানোর ব্যবস্থা করব। জানি কখনো আপন বাবা মায়ের শূন্যতা পূরণ করতে পারবো না, তবে যতটা করা সম্ভব একজন মানুষের পক্ষে ঠিক ততটাই করে যাব। এভাবে করতে করতে আজ এই পর্যন্ত এসেছি আমি। কথাগুলো বলেই নীরবে শ্বাস ফেললেন শামসুল। তার সম্মুখে বসে থাকা মেহেরুন্নেসা ও রূপার চোখজোড়া ইতিমধ্যেই নোনা জলের পুকুরে পরিণত হয়েছে। সমাজের নির্মম কিছু সত্য আজ তাদের সম্মুখে তুলে ধরলেন তাদের বাবাজান। শামসুল শান্ত স্বরে বললেন, সব বাবা মায়েকে একসময় নিজেদের কলিজার ধন, নিজেদের রাজকুমারীকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে তার হাতে তুলে দিতে হয়। বিদায়বেলার কষ্টের কথা মনে পড়লে বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। তবু বুকের উপর পাথর চাপা দিয়ে এই কাজটা করতে হয়, নয়তো সমাজে চলার পথে উঠতে বসতে বুকের ভিতরে ছিদ্র করে দেওয়ার মতো শত ধরনের কথা শুনতে হয়। অনেক বাবা মা সে কথার ভার নিতে না পেরে অকালে অস্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন। আবার অনেকে লোকমুখের কথা সহ্য করতে না পেরে এই কলিজার ধনকে এক করে দেন। যে মেয়েরা নিজের বরম পুরুষের দায়িত্ব নিজে বহন করতে পারে সে মেয়ের কষ্ট কম হয়। যারা বেঁচে থাকতে পারে না তাদের জীবনটা জাহান্নামে পরিণত হয়। এখন তাদের মাঝে কিছুজন ভাবে এই দুনিয়ার মধ্যে কষ্ট সহ্য করার থেকেই মরে যাওয়া আরও অনেক ভালো। অতঃপর ভুল সিদ্ধান্তের পাহাড় তৈরি করে নিজেদের ভিতর কেউ গলায় দড়ি দেয়, কেউ টেনের নিচে মাথা দেয়, কেউ উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, কেউ ভরা কলসি নিয়ে নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করে। দুনিয়ার থেকে কত শত উজ্জ্বল তারার অস্তিত্ব মুছে যাচ্ছে, তার হিসাব বের করা সম্ভব না। এই হাতে আমার কত কলিজার ধনকে তাদের স্বামীর হাতে তুলে দিয়েছি তার ঠিক নেই। আর সময় এসেছে আমার মেহেরুন্নেসাকেও তার যোগ্য কোনো একজন পুরুষের হাতে তাকে তুলে দেওয়ার। শামসুলের শেষ বলা কথাগুলো শুনে মেহেরের বুকের ভেতরটা থক করে উঠল। রূপা চট করে মেহেরের দিকে তাকালো। ওদের দুজনের মাথাতেই হয়তো ঘুরছে ইমতিয়াজের বিষয় নিয়ে। মেহের আর ইমতিয়াজ যে দুজনকে ভালোবাসে, শামসুল আজ তবে কার কথা বলছেন? কার সাথে মেহেরের ভবিতব্য জুড়তে চাইছেন তিনি? শামসুল রূপাকে উদ্দেশ্য করে বললেন, রূপমা, তুমি একটু বাইরে যাও, মেহের মার সাথে আমি একটু একাকী কথা বলতে চাই। রূপা নীরবে স্থান ত্যাগ করল। শামসুল বললেন, জানিস মা, তোকে যেদিন আমাদের এলাকার মসজিদ ইমাম সাহেব যখন আমার হাতে তুলে দিয়েছিলেন, সেদিন তোর চাঁদখানা মুখখানা দেখে আমার অদ্ভুত শান্তি হয়েছিল। মনে হয়েছিল স্বয়ং আল্লাহ তাআলা তার জান্নাত থেকে ফুটন্ত তাজা গোলাপ আমার হাতে তুলে দিলেন। এই আশ্রমের প্রতিটি ছেলে মেয়ে আমার সন্তানের মতো। সবার থেকে তুই ছিলি আমার একমাত্র চোখের মণি। তোকে আমি আমার কলিজার ধন ভেবেছি, আমার রাজকন্যা মেনেছি। তোর উপরে আমার আশা আশঙ্কা বরাবরই অনেক বেশি। বিগত 18 বছরে তুই এমন কোনো কাজ করিসনি তার জন্য আমার সম্মান ক্ষুণ্ণ হবে। আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। আগামীতেও এমন কিছু করবি না যার জন্য আমার সম্মান নষ্ট হবে, কষ্ট পাবো। শামসুলের কথাগুলো শুনে মেহেরের বুকের ভেতরটা ভেঙে আসছে যেন। সে কিভাবে পারবে তাকে বলতে যে সে অন্য একজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যাকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারে না। শামসুল আবারও বললেন, আমার শারীরিক অবস্থা তুই তো দেখছিস মা, যত দিন দিন সময় যাচ্ছে ততই খারাপ যাচ্ছে। এখন আর আমার চাকরিটাও নেই, পেনশনের
পাওয়া টাকাগুলো উড়িয়ে আসবে প্রায়। ওর চাচার সাথে অনেক বড় ব্যবসায়ী রপ্তুন রেজার সাথে দেখা করতে গিয়েছিলাম আমরা। উনি বিভিন্ন ফান্ডে, বিভিন্ন আশ্রমে টাকা দিয়ে সহযোগিতা করে থাকেন। আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তার নিকট সহায়তা চেয়েছিলাম। তাই উনি আজ আমাদের শয়নে আশ্রমে এসেছিলেন আশ্রমটা প্রদর্শন করতে। প্রদর্শন করা শেষে উনি আমার নিকট একটা প্রস্তাব দিলেন যে উনি তোকে বিয়ে করতে চান। ওনার আচরণ অনেক ভালো, মনটা অনেক ভালো। ওনার থেকে যোগ্য আমার রাজকন্যার জন্য আর কেউ হবে বলে আমার মনে হয়নি। যদিও আমি ওনাকে বলেছিলাম তোর সাথে কথা বলার পরে ওনাকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এবার তুই বল, আমি কি করব? আমার কি এই সম্বন্ধের দিকে পা বাড়ানো উচিত? মেহের ঢোকের সাহায্যে নিজের গলা পর্যন্ত জমে আসা সকল আবেগ, ইমতিয়াজের জন্য কাজ করা চিন্তা, ভয়কে ঘিরে নিয়ে বলল, এই পৃথিবীতে তুমিই আমার বাবা, তুমি আমার মা। তুমি যা চাইবে তাই হবে বাবাজান। আমি জানি তুমি আমার ভালোটা চিন্তা করে সিদ্ধান্ত নেবে। আমার কোনো আপত্তি নেই। শামসুল খুশি হয়ে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কলেজাটা ঠান্ডা করে দিলি রে মা। তোকে নিয়ে আজ আমার খুব গর্ব হচ্ছে। ইনশাল্লাহ তোর বিয়ে আমি খুব ধুমধাম করে দিব। দেখিস সব থেকে সুখী তুই হবি। শামসুল মেহেরের রুম থেকে বেরিয়ে গেলেন। মেহের থম মেরে বসে আছে। টপ টপ করে চোখে জমে থাকা পানিগুলো বিছানার উপর পড়তে শুরু করলো। রূপা দ্রুত কদমে ভেতরে এসে মেহেরের পাশে বসে বলল, সখী, বাবাজান কি তবে সত্যি অন্য কারোর সঙ্গে তোর ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন? সখী, তোর ভালোবাসার কি হবে? ইমতিয়াজ ভাইয়ের কি হবে? মেহেরুন্নেসা আর নিজেকে ধরে রাখতে পারল না। এত সময় ধরে থাকা পাথরের ন্যায় রূপ এবার বৃষ্টিপাতে পরিণত হলো। রূপা মেহেরের মনের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারছে। পরের দিন শামসুলের থেকে সম্মতিমূলক সিদ্ধান্ত জানতে পেরে রক্তিম আজ আবারও আশ্রমে এসেছে মেহেরুন্নেসার সাথে একাকী কিছুটা সময় পার করে কথা বলতে। শামসুলের অনুমতি নিয়ে রক্তিম মেহেরকে নিয়ে আশ্রম থেকে কিছুটা দূরে একটা নদীর ধারে এসেছে। গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ পরেছে মেহের। ওড়নাটা ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে নিয়েছে। নদীর কিনারে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মেহেরুন্নিসা। দৃষ্টি ওর নদীর অতিবাহিত স্রোতের দিকে স্থির। হালকা হাওয়ায় মেহেরের হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো উড়ছে। ওর থেকে এক হাত পরিমাণ দূরত্ব বজায় রেখে ওরই দিকে দৃষ্টি স্থির করে রেখেছে রক্তিম। এই মেয়েটাকে যত দেখে ততই যেন আরো দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে রক্তিমের। এই চোখের দৃষ্টিটা কখনো মিটবে না হয়তো। নীরবতার দেওয়াল ভেঙে মেহের বলল, আপনাকে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই আমি। বলো। তোমার ঠোঁটের ভাঁজ থেকে বের হওয়া প্রতিটা শব্দের মূল্য আমার কাছে অনেক বেশি। মেহের চোখ বন্ধ করে শ্বাস নিল। নিজের ভেতর পুরোপুরি সাহস সঞ্চার করে বলল, শুধুমাত্র বাবাজানের কথা চিন্তা করে আমি তার মুখের উপরে এই সম্মত নিয়ে দ্বিমত পোষণ করতে পারিনি। কিন্তু আপনাকে বলতে আমার ভেতরে কোনো দ্বিধাবোধ হচ্ছে না যে আমি অন্য একজনকে পছন্দ করি আর তাকে ভালোবাসি। আমার মনের পুরোটা জুড়েই কেবল তারই বাস। তাই আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি নিজ থেকে বাবাজানকে বলে দেবেন আমাকে আপনি বিয়ে করতে চান না। আর দোহাই লাগে, আমি যে আপনাকে এই সম্বন্ধটা ভাঙতে বলেছি সে কথা বাবাজানকে জানতে দেবেন না। নিঃশ্বাসে সবগুলো কথা বলে মেহের শব্দ করে নিঃশ্বাস ফেলতে শুরু করো। মেহেরের বলা কথাগুলো শুনে রক্তিমের দু চোখের নীলচে বর্ণের মণিচোড়ার চারপাশের সাদা অংশ হালকা লালচে বর্ণ ধারণ করেছে। রক্তিম নিজের দু হাত এতটাই শক্তভাবে মুষ্টিবদ্ধ করেছে যে সবগুলো রগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেহেরের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রক্তিম নিজেকে কন্ট্রোলে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে বলল, কাকে ভালোবাসো তুমি? কে সে ছেলে? থাকে কোথায়? আর পেশে কে ছেলেটা? মেহের বলল, ওর নাম ইমতিয়াজ। আমাদের আশ্রম থেকে প্রায় 1 ঘন্টার পথ হবে একটা গ্যারেজ আছে। সব ধরনের গাড়ি সেখানে ঠিক করা হয়। সেই গ্যারেজেরই একজন মেকানিক্স ইমতিয়াজ। আমার মতো ওরও আপন বাবা মা নেই।
প্রায় 4 বছর আগে চট্টগ্রাম থেকে ওই গ্যারেজের মালিক ইমতিয়াজকে এখানে নিয়ে এসেছিলেন। এখানে আসার আগে নাকি ইমতিয়াজের চট্টগ্রামে স্থায়ী কোনো ঠিকানা ছিল না, স্থায়ীভাবে কোথাও কাজ করতে পারতো না। আজ এখানে তো কাল ওখানে, এভাবেই দিন পার করেছিল। এখানে আসার পর কাজটা পেয়ে এখন কিছুটা সবল হয়ে উঠতে পেরেছে ইমতিয়াজ। গ্যারেজের পাশেই 1 রুম বিশিষ্ট একটি বাসা ভাড়া নিয়ে থাকে ইমতিয়াজ। দিনের কাজ দিন করে উপার্জিত টাকা দিয়ে দিব্যি ওর দিন পার হচ্ছে। ইমতিয়াজের পুরো পরিচয় শোনার পর রক্তিমের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা স্পষ্ট হলো। পর মুহূর্তেই রক্তিম বলল, চলো তবে আশ্রমে রেখে আসি, তারপর আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা সারতে হবে। এই বলে রক্তিম মেহেরের হাত ধরে ওভাবেই নদীর পাড় থেকে গাড়ির দিকে অগ্রসর হতে শুরু করলো। মেহের নিজের হাত মোচড়াচ্ছে রক্তিমের হাতের বাঁধন থেকে ছাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু এতে রক্তিমের হাতের বাঁধন ঢিল হওয়ার বদলে আরো মজবুত হচ্ছে। ফলস্বরূপ মেহের হাতে ব্যথা অনুভব করছে। অতঃপর মেহের বলল, কি করছেন? হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। রক্তিমের কেন যেন মেহেরের কথাগুলো কানে পৌঁছাচ্ছে না। মেহের এক প্রকার চিল্লিয়ে বলল, সময় সময় কি আপনার কানের সাথে মস্তিষ্কের লাইনটা নষ্ট হয়ে যায়? আমার কথা কি কানে যাচ্ছে না? বললাম তো হাতে ব্যথা লাগছে। এবারও রক্তিমের কোনো প্রত্যুত্তর সে পেল না। রক্তিম ওভাবেই মেহেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো হচ্ছেই। মেহের আবারও বলল, আপনাকে বললাম তো আমি অন্য একজনকে ভালোবাসি, আর বিয়ে করার হলে আমি ওকেই করব। সব শোনার পরেও নির্লজ্জের মতো কেন আমার হাত ধরেছেন আপনি? কি চাইছেনটা কি আপনি? আপনার প্রতি আমার ভেতরে বেঁচে থাকা ন্যূনতম সম্মানবোধটুকু আমি বের করে ফেলে দিয়ে আপনাকে ঘৃণা করি। গাড়ির কাছে ইতিমধ্যেই এসে গিয়েছে রক্তিম মেহেরকে নিয়ে। মেহেরের বলা কথাগুলো শেষ হওয়া মাত্রই রক্তিম মেহেরের ধরে থাকা হাতটায় টান দিয়ে ওকে গাড়ির দরজার সাথে চেপে ধরল। রক্তিম আর মেহেরের মাঝে এই মুহূর্তে টাকর খানিক দূরত্ব রয়েছে। মেহের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। রক্তিম মেহেরের ভয়ার্ত মুখশ্রী পানে নিজের দৃষ্টি স্থির করা মাত্রই মেহেরের বলা কথাগুলো শুনে ওর ভেতর দাউ দাউ করে চলতে থাকা আগুনের শিখার তেজ ক্রমে পুরোপুরি নেতিয়ে গেল যেন। মেহের পিচ পিচ করে চোখ মেরে তাকাতেই রক্তিমকে নিজের অনেকটা কাছাকাছি আবিষ্কার করতেই রাগী স্বরে বলল, সরুন বলছি। আপনার এইসব অসভ্যতম আচরণে আমার ভেতর আপনার জন্য ঘেন্না ছাড়া আর কিচ্ছু কাজ করছে না। রক্তিম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমার ভিতর আমার জন্য সৃষ্টি হতে থাকে এই ঘৃণাগুলো ক্ষণস্থায়ী, কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি বাধ্য হবে তোমার ওই আশিককে ভুলে আমাকে ভালোবাসতে। রক্তিমের কথাগুলো শুনে মেহেরের আর বুঝতে বাকি রইল না যে রক্তিম ওকে ছাড়বে না, ইমতিয়াজের হতে দেবে না। সঙ্গে সঙ্গে মেহেরের বুকের ভেতর রক্তিমের জন্য এতটাই ঘৃণা জেগে উঠল যে মেহের মুখ ভর্তি থুতু রক্তিমের শরীরের ওপর ছিটিয়ে দিল। রক্তিম সঙ্গে সঙ্গে নিজের দুচোখ বুঝে জিহ্বার অগ্রভাগ ধারা ঠোঁটদয় ভিজিয়ে নিল। মেহের রাগে হিসিয়ে বলল, আপনার মতো ঘৃণিত মন মানসিকতার অমানুষ আমি এর আগে কখনো দেখিনি। আপনাকে আমি ভালো ভেবেছিলাম, তাই আমার মনের অনুভূতিগুলো ভদ্র ভাষায় আপনার কাছে তুলে ধরেছিলাম, যেন আপনি আমার কথাগুলো মেনে নিয়ে এই সম্বন্ধটা ভেঙে দেন, আমাকে আমার ইমতিয়াজের হওয়ার পথে বাধা সৃষ্টি না করেন। কিন্তু আপনি তো আপনার নিজের মোহ নিয়ে পড়ে আছেন। কি চাই আপনার আমার থেকে? আমার এই আকর্ষণীয় শরীরটা, তাই তো? এটা পাওয়ার জন্যই তো আপনি আমাকে ছাড়তে রাজি নন। রক্তিম মেহেরের মুখটার আরো কিছুটা কাছে নিজের মুখ এগিয়ে আনতেই মেহের নিজের মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। রক্তিম মেহেরের গালের ওপর নিজের গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমার তো পুরো তুমিটাকে চাই, তোমার মন, মস্তিষ্ক, এমনকি আত্মাটাও আমার চাই। বিয়েটা তোমার আমার সাথেই হবে, বৈধভাবে তুমি শুধুমাত্র আমার বউ হবে। আর তখন মিসেস রক্তিম রেজন খান, আপনার শরীরের এমন কোনো জায়গা আমি বাকি রাখবো না যেখানে আমার ঠোঁটে স্ট্যাম্প পড়বে না। রক্তিম খোলাখুলি ভাবে বলা কথাগুলো শুনে মেহেরের ভেতরটা ঘৃণা ও রাগের ভরা পুকুরে পরিণত হয়ে উঠল যেন। পর মুহূর্তেই রক্তিম মেহেরের ওপর থেকে সরে দাঁড়ালো। মেহের সোজা হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার বিয়ে কেবল আমি আমার ভালোবাসার মানুষ ইমতিয়াজের সাথেই হবে, আপনার সাথে নয়। রক্তিম বাঁকা হেসে বলল, আজ পর্যন্ত রক্তিমের দিকে কেউ চ্যালেঞ্জ করেছে এরপর জিতেছে? এমনটা হয়নি। আমি তোমার চ্যালেঞ্জ হাসতে হাসতে অ্যাকসেপ্ট করলাম, কিন্তু শোনো রাখো,
এই চ্যালেঞ্জে তুমি গৌহারা হারবে, আর ফলস্বরূপ তোমাকে বৈধভাবে বিয়ে করার পর আমাদের বাসরাত থেকে শুরু করে আমি এমন একটা রাত তোমাকে পার করতে দেব না যে রাতে তোমার সর্বশরীর আমার ওষ্ঠতা স্পর্শ করবে না। মেহের একবার ঢোকিল। বাহ্যিকভাবে নিজ মুখশ্রী জুড়ে মেহের সাহস ও ঘৃণার ছাপ ফুটিয়ে রাখতে সক্ষম হলেও বুকের ভেতরটা ওর অজানা কারণে ঢিপ ঢিপ করছে। মেহের মনে মনে নিজেকে আশ্বস্ত করতে করতে বলল, ভয় পেলে চলবে না মেহের, যে করেই হোক তোকে তোর নিজের দেওয়া চ্যালেঞ্জে জিততেই হবে। এই হিংস্র প্রাণীদের ধাবায় নিজেকে শেষ করতে দিতে পারিস না তুই, কিছুতেই না। পর মুহূর্তেই মেহের নিজ ভাবনা থেকে বেরিয়ে বসার জন্য গাড়ির পেছন দরজা খুলতে নিলে দেখলো সেটা লক করা। মেহের বুঝতে পারলো এটাও রক্তিমেরই কাজ। মেহের রাগে দুঃখে বাধ্য হয়ে সামনে ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে সেখানে বসে পড়ে শব্দ করেই দরজাটা লাগিয়ে দিল। রক্তিম বলল, ভাঙো ভাঙো, তোর হবু বরের গাড়ির সংখ্যা এত বেশি যে এমন 20-30টা গাড়ি তুমি ভেঙে ফেললেও তার কিচ্ছু যায় আসবে না। এই বলে রক্তিম হাসতে হাসতে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি আশ্রমের গেটের সামনে এসে দাঁড়াতেই মেহের দ্রুততার সাথে গাড়ি থেকে নেমে আশ্রমের ভেতরে চলে গেল। রক্তিম মেহেরের যাওয়ার পানে কিছু সময় নীরবভাবে তাকিয়ে রইল। মেহের ওই চোখের আড়াল হতেই রক্তিম আবারও গাড়ি স্টার্ট করলো। গাড়ি চালাতে চালাতেই রক্তিম কাউকে কল করে ইমতিয়াজের সম্পর্কে আসল ইনফরমেশন বের করে ওকে দ্রুত জানাতে বলল। গাড়ি চলছে তার আপন গতিতে। প্রায় ঘণ্টাখানেকের ভেতরের রক্তিমের সেই লোক রক্তিমকে ইমতিয়াজ সম্পর্কে A to Z জানিয়ে দিল। রক্তিম ইতিমধ্যে ইমতিয়াজ যেই গ্যারেজে কাজ করে সেই গ্যারেজের সামনে এসে পড়েছে। রক্তিম গাড়ি ব্রেক কষে ঠোঁটের ভাঁজ দ্বারা শীষ ফোকাতে শুরু করলো। দুহাতের আঙুলগুলো স্টিয়ারিংয়ের ওপর নাচাচ্ছে। পর মুহূর্তেই রক্তিমের পাশের গাড়ির জানালায় টোকা পড়ে রক্তিম গ্লাসটা নামিয়ে দিল। লোকটা আর কেউ না, সেই ইমতিয়াজ। ইমতিয়াজ বলল, গাড়িতে কোনো সমস্যা হয়েছে কি আমাকে বলুন, আমি গাড়ি ঠিক করার কাজে অনেক দক্ষ মেকানিক, কম সময়ের ভেতরে আপনার গাড়ি ঠিক করে দেব। রক্তিম বলল, গাড়ি ঠিক আছে, তুমি জাস্ট গাড়িটা ভালোভাবে ক্লিন করে দাও। এই বলেই রক্তিম গাড়ি থেকে নেমে কিছুটা সাইড হয়ে দাঁড়ালো। ইমতিয়াজ রক্তিমের কথা অনুযায়ী কাজে লেগে পড়ল। দ্রুত হাতে কাজ শেষ করে ইমতিয়াজ নিজের পারিশ্রমিক নেওয়ার উদ্দেশ্যে রক্তিমের সামনে আসতেই রক্তিম ওর দিকে 1 লাখ টাকার একটা বান্ডেল ছুঁড়ে মারল। এতগুলো টাকা একসাথে এই প্রথম ইমতিয়াজ নিজের চোখের সামনে দেখল। নিজের হাত ধারায় স্পর্শ করতে পারলো। ইমতিয়াজের চোখ জোড়া খুশিতে চকচক করছে। ইমতিয়াজ হাসি মুখে বলল, সামান্য একটা গাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য আপনি আমায় এতগুলো টাকার পারিশ্রমিক দিলেন? আমার তো মনে হচ্ছে আমি ঈদের এক টুকরো চাঁদ নিজের হাতে পেয়েছি। প্রত্যেকটা মানুষেরই একটা না একটা দুর্বল জায়গা থাকে। ইমতিয়াজের দুর্বলতা হলো টাকার প্রতি। টাকা দ্বারা ওকে পুরোপুরিভাবে যে কিনে নেওয়া সম্ভব তা রক্তিমের কাছে স্বচ্ছ পানির ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে। তোমাকে দেখে মনে হচ্ছে টাকার খুব প্রয়োজন তোমার। রক্তিমের মুখে এরূপ কথা শুনে ইমতিয়াজ দ্রুততার স্বরে বলল, টাকার প্রয়োজন তো সবারই থাকে স্যার, যে কোটিপতি সেও চায় তার ঘরে আরও অনেক টাকা আসুক, তাদের তুলনায় আমি তো কিছুই না। টাকা লাভের জন্য তুমি কি করতে পারবে? কি ধরনের কাজ করতে পারবে? টাকার জন্য আমি যে কোনো ধরনের পদক্ষেপ নিতে রাজি আছি, ছোট বড় যে কোনো কাজ করতে আমি রাজি। যদি বলা হয় টাকার বিনিময়ে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে, তখন কি করবে? আমার তো কোনো ভালোবাসার মানুষই নেই স্যার, তাহলে ছাড়বো কিভাবে? রক্তিম ভ্রু উঁচিয়ে বলল, মেহরুন্নেসা, তুমি তো বেশ কিছুদিন ধরে একে অপরের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়েছ শুনলাম, তাহলে বলছো যে তোমার কোনো ভালোবাসার মানুষ নেই? ইমতিয়াজ হাসতে হাসতে বলল, ও মেহরুন্নিসা, আরে স্যার, ওর তো ওই রূপটা ছাড়া আর কিছুই নেই। অনাথ আশ্রমে অন্যের আশ্রয়ে থেকে খেয়ে বড় হয়েছে, ওকে ভালোবেসে আমার তো কোনো লাভই নেই। আমি তো কেবল ওর সৌন্দর্যের উপর মুগ্ধ হয়েছিলাম, তাই 2-4টে মিষ্টি কথা বলে ওকে ফাঁসিয়েছিলাম, 2-4 দিন মিথ্যে ভালোবাসার নাটক করে সময় কাটাবো বলে। রক্তিম 2 হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নিল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। পর মুহূর্তেই রক্তিম নিজের ঠোঁটের কোণে গাঢ় হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, কিন্তু মেহরুন্নেসা তো তোমাকে অন্তর মতো বিশ্বাস করে, ভালোবাসে। ও তোমার প্রতি এতটাই লয়াল যে আমার মতো এত বড় একজন বিজনেসম্যানের দেওয়ার সম্বন্ধ ও অনায়াসে রিজেক্ট করে দিয়েছে। রক্তিমের এরূপ কথা শুনে ইমতিয়াজ অবাক হলো। অবাক স্বরে বলল,
স্যার, মেহরুন্নেসা অনেক বোকা মেয়ে। ও ভাবে আমি ওকে সত্যিই ভালোবাসি, তাই এমন বোকামি করেছে। ওর জায়গায় আমি হলে তো সব ছেড়ে ছুড়ে এই সম্বন্ধে 2 পায়ে দাঁড়িয়ে রাজি থাকতাম। সেটা বুঝতে আমার বাকি নেই। তাই আমি তোমায় একটা অফার দিব ভাবছি। যে অফারটা গ্রহণ করলে তোমারও আশা পূরণ হবে, আবার আমারও মেহরুন্নেসাকে নিজের করে পাওয়া হবে। কি অফার স্যার? আমি রাজি। আমি তোমাকে লাখপতি বানিয়ে দিব। বিনিময়ে তোমায় মেহরুন্নেসার সাথে সব সম্পর্ক যোগাযোগের রাস্তা চিরতরের জন্য বন্ধ করতে হবে। রক্তিমের এরূপ অফার শোনা মাত্র ইমতিয়াজ চোখ জোড়া খুশিতে চকচক করছে। ইমতিয়াজ সঙ্গে সঙ্গে বলল, আমি রাজি স্যার, কিন্তু কবে দিবেন আপনি আমায় টাকাগুলো? তবে চাইলে আজ এই মুহূর্তে। ঠিক আছে, দিন। রক্তিম তৎক্ষণাৎ একটা চেক সাইন করে ইমতিয়াজকে দিয়ে বলল, এখানে যে টাকাগুলো আছে সেগুলো যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে আর কখনো টাকার জন্য তোমায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ছোট বড় সব ধরনের ইচ্ছে তুমি পূরণ করতে পারবে। ইমতিয়াজ রক্তিমের থেকে চেকটা নিয়ে খুশিতে চেকের ওপর অনেকগুলো চুমু খেতে খেতে গ্যারেজের ভেতরেই ঘুরতে শুরু করল। রক্তিমের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা স্পষ্ট ফুটে উঠছে, কারণ সে তার মেহরুন্নেসাকে পাওয়ার জন্য প্রথম ধাপটা অতিক্রম করতে সক্ষম হয়েছে। নিজ রুমে মুখশ্রী জুড়ে উদাসীনভাবে ফুটিয়ে তুলে 2 হাঁটু ভাঁজ করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে বসে আছে মেহরুন্নেসা। দৃষ্টি ওর অজানা স্থানে স্থির। সেই সময় রূপা দ্রুত গতিতে রুমের ভেতর প্রবেশ করে মেহেরের সম্মুখে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সখী, ও সুদর্শন পুরুষটা এসেছে, ভাবাজানের ঘরে গিয়েছে। সরাসরি ভাবাজানের রুমের পাশ দিয়ে আসার সময় আবছাভাবে তাদের কথোপকথন শুনে বুঝলাম উনি আজই তোকে নিজের সাথে তার নিজ বাসায় নিয়ে যাবে। মেহের চোখ তুলে রূপার দিকে তাকালো। মেহেরের 2 চোখে নোনা জলের পুকুরে পরিণত হয়েছে ইতিমধ্যে। মেহের বলল, সখী, ওই লোকটা একটুও ভালো না। ওই লোকটা একটা অমানুষ। ওনাকে আমি আমার আর ইমতিয়াজের সম্পর্কের কথা জানিয়ে বলেছিলাম বাবাজানের সাথে কথা বলে যেন উনি সম্বন্ধটা ভেঙে দেয়, কিন্তু উনি নাছোড় বান্দার মতন আমার পিছনে পড়েছে। যে কোনো মূল্যেই উনি আমাকে বিয়ে করতে চান। আমি যে ইমতিয়াজকে অনেক ভালোবাসি সখী, ওকে ছাড়া আমি বাঁচব কী করে বলতো? আমার তো শ্বাস চলবে না ঠিকভাবে, নাওয়া খাওয়াও হারাম হয়ে যাবে। এই বলে মেহের হু হু করে কাঁদতে শুরু করলো। রূপারও এবার ভীষণ কষ্ট হচ্ছে। রক্তিম যত ভালো ছেলেই হোক না কেন, মেহেরের মনে ইমতিয়াজের জন্য যে সত্যিকারের ভালোবাসা আছে তা ভুলে গিয়ে কি করে সম্ভব রক্তিমকে বিয়ে করা ওর জন্য। দুজনেই কিছু সময় নীরব রইল। পর মুহূর্তেই রূপা মেহেরকে ছেড়ে দিয়ে বলল, তুই কি আমায় এই নিশ্চয়তা দিতে পারবি যে ইমতিয়াজকে তুই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় বিয়ে করতে পারবি? ওর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে রে সখী। ইমতিয়াজ আমাকে ভালোবাসে, তো তাই তো ও আমাকে বিয়ে অবশ্যই করতে পারবে, আমার পরিস্থিতি যত খারাপই হোক না কেন। তাহলে তোকে আমি একটা উপায় বলে দিচ্ছি, সেটা তুই যদি সঠিকভাবে অবলম্বন করতে পারিস তবেই ওই সুদর্শন পুরুষটির সাথে নয়, তোর বিয়ে হবে তোর ভালোবাসার মানুষ ইমতিয়াজের সাথে। কি উপায়? তোকে পালাতে হবে। অবাক স্বরে বলল, পালাতে হবে মানে? হ্যাঁ, তোকে পালাতে হবে, তবে এখান থেকে নয়। এমনিতেই ভাবাজানের শারীরিক অবস্থা ভালো না, তাই যা করার তোকে ওই সুদর্শন পুরুষটাকে সাথে তার বাড়িতে যাওয়ার পর করতে হবে। কিন্তু পরে বাবাজান জানতে পারলে যদি তার অবস্থা আরো খারাপ হয় তখন? সখী, এত ভাবিস যদি যদি তাহলে চলবে না। ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। সখী, আমি পালাতে গিয়ে ব্যর্থ হব না তো আবার? একবার ধরা পড়ে গেলে ওই অমানুষটা তো তখন আমাকে বিয়ে না করা পর্যন্ত নিঃশ্বাস ফেলবে না। আমার তোর উপর পুরো ভরসা আছে। তুই এই বিষয়টাকে বেশি কঠিনভাবে নিস না, আর অতিরিক্ত চিন্তাও করিস না, তাহলেই দেখবি খুব সহজে ওখান থেকে পালিয়ে তুই তোর ভালোবাসার মানুষ ইমতিয়াজের কাছে যেতে পারিস। পরিকল্পনা ও আশ্বাসমূলক কথা শুনে মেহেরের মনের ভেতর কিছুটা শান্তি কাজ করছে। একটু হলেও আশার আলো মেহের দেখতে পারছে। শামসুলের সাথে কথা বলে শেষ হলে রক্তিম সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে চাচা, যেমনটা কথা হলো তেমনটা হবে। এবার তাহলে মেহরুন্নেসাকে নিয়ে আমাকে যেতে হবে বাসায়। শামসুলও সম্মতি জানালেন। অতপর ওরা দুজন একসাথে শামসুলের কক্ষ থেকে বাহিরে আসলেন। রক্তিম আঙিনাতেই দাঁড়িয়ে গেল। শামসুল একাই গেলেন মেহেরকে ডাকার উদ্দেশ্যে।
শামসুল মেহেরের রুমে এসে দেখলেন মেহের নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। শামসুল কিছুটা অবাক হলেন, কারণ তিনি এখনো কাউকে রক্তিমের আজই মেহেরকে নিয়ে যাওয়ার বিষয় কিছুই বলেননি। পর মুহূর্তেই তিনি বিষয়টাকে হালকাভাবে নিয়ে মেহেরের পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত রেখে বললেন, ব্যাগ গোছানো হয়েছে তোর মা? রূপা চেয়ারে বসেছিল, আর চোখে ওদেরকে দেখছে সে। মেহের একবার ঢোক গিরে নিয়ে ওভাবে থেকেই বলল, হ্যাঁ বাবাজান, শেষ হয়েছে গোছানো। প্রতিটা বাবাই চায় তার রাজকুমারীকে ধুমধাম করে বিয়ে দিয়ে তার নির্ধারিত রাজকুমারের হাতে তুলে দিতে। আমি যে একজন অভাগা বাবা রে মা, এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না। তবে রক্তিম বাবা বলেছে তার নিজস্ব বাসভবনে অবশ্যই বিয়ের আয়োজন করবে। বড়লোকদের বিয়ের আয়োজন যতই ছোট করে করা হোক না কেন, দেখতে অনেকটা জাঁকজমকপূর্ণ মহল বলে মনে হয়। আজই তোকে নিজের সাথে নিয়ে যাবে রক্তিম বাবা। বিয়ের জন্য টুকটাক কেনাকাটা করতে হবে বলল। আজ থেকে তুই রক্তিম বাবার বাড়িতেই থাকবি, আর আগামীকাল থেকে রক্তিম বাবার বৈধ স্ত্রী হয়ে যাবে ইনশাল্লাহ। চল মা, রক্তিম বাবা বাইরে অপেক্ষা করছেন। মেহের চোখ বুঝে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা করল। রূপা চেয়ার ছেড়ে উঠে মেহেরের কাছে আসতো। মেহেরের ব্যাগটা রূপা নিজেই নিল। অতপর শামসুল রূপা মেহেরকে নিয়ে রুমের বাহিরে চলে আসতো। আশ্রমের পরিবেশটা আজও শান্ত, ঠিক যেমন এর আগেও মেহের রূপার কতজন বোনকে শামসুল তাদের যোগ্য পুরুষের হাতে তুলে দেওয়ার সময় ছিল, ঠিক তেমন। সবার মতোই নীরব বিদায় আজ মেহেরেরও হচ্ছে। রুমের বাহিরে আসতেই মেহের থেমে গেল। ঘাড় ঘুরিয়ে নিজের রুমটা আরও একবার দেখল সে। দীর্ঘ 18টা বছর যেই রুমে কাটিয়েছে মেহের, আজ সেই থেকেই ওর রুমটা ওর জন্য চিরতরের মতো পর হয়ে যাবে। এই রুমের ভেতরে থাকা পড়ার চেয়ার টেবিলগুলো আর রোজকার নিয়মে মেহেরের ছুঁয়ে দেখা হবে না। মেঝেতে বিছানো গদিতে বসে রূপার সাথে হাসি, আড্ডা, কান্না, ঝগড়াটা আর করা হবে না। রূপার জন্য নতুন কেউ আসবে, নতুন কারোর সাথে ওর ভাব জমবে এবার। আশ্রমে থাকা আরও প্রায় শখানেক বাচ্চার মুখে আপাডাক শুনতে শুনতে মেহেরের কান ঝালাপালা হবে না আর। সকাল বিকাল নিয়ম করে আশ্রমের বারান্দায় থাকা নানান ধরনের ফুল ফলাদির গাছগুলোতে পানি দেওয়া হবে না ওর। নিয়ম করে ওর বাবাজানের রুমে তার জন্য সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে যাওয়া হবে না। বাবাজানের সম্মুখে বসে তাকে তৃপ্তি করে খেতে দেখা হবে না। কারেন্ট চলে গেলে উঠোনে গোল হয়ে বসে বাকিদের সাথে আর মজা করা হবে না। আবার কবে না কবে মেহের এই আশ্রমে আসতে পারবে তারও কোনো নিশ্চয়তা থাকবে না। আর আসতে পারলেও কি সেভাবে থাকা হবে? ক্ষণিকের জন্য এসে কেবল সবার মুখদর্শন করা হবে, 2-4টে শব্দ আদান প্রদান করা হবে। এই 2-4টে শব্দ আদান প্রদান করে কি আর আগের মতো তৃপ্তি পাবে সে? পাবে না তো। সব কিছু চিন্তা করতে করতেই মেহেরের 2 চোখ বেয়ে নীরব অশ্রুরা ঝরে পড়তে শুরু করল। মেহের বারবার ঢোকেছে, কিন্তু কোনোভাবেই সে নিজের 2 চোখ দিয়ে অশ্রুগুলোকে ঝরে পড়া থেকে থামাতে পারছে না। ঠোঁট কামড়ে নিজেকে ভেঙে পড়া থেকে আটকে রাখতে চাচ্ছে মেহের। আশ্রমের মূল দরজা পেরিয়ে রক্তিমের দাঁড় করানো গাড়ির সামনে এসে দাঁড়াতেই রূপা মেহেরকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করল। না, এই মেয়েটার জন্য এবার আর সম্ভব হলো না মেহেরের নিজেকে ধরে রাখা। মেহেরও হু হু করে কেঁদে দিল। 2 আত্মার বাঁধনে আবদ্ধ বোনের মাঝে আজ ভাঙন হলো। দুজনের ঠিকানা পথ আলাদা হয়ে গেল। রূপার বয়স 17 চলছে। রক্তিম মেহেরের ওপর শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। কিয়ৎক্ষণ পর রূপা আর মেহের একে অপরকে কিছুটা সামনে নিলে শামসুল মেহেরের ডান হাতটা ধরে রক্তিমের হাতে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমার কলিজার দনটাকে আজ তোমার হাতে তুলে দিলাম বাবা। ওকে কোনোদিন কষ্ট দিও না, এটাই তোমার কাছে চাওয়া। রক্তিম বলল, ইনশাল্লাহ চাচা, আপনার নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার কলিজার ধনের মূল্য আমার কাছে এতটাই বেশি যে ওর উপর একটা ফুলের টোকাও কেউ দিতে চাইলে তার জীবনের উপর স্টাম্প বসিয়ে দেবো আমি। মেহের ভেতরে ভেতরে কষ্ট পাওয়ার পাশাপাশি রাগে ফুঁসছেও। রক্তিম মেহেরের হাত ধরে থাকা অবস্থাতেই কথাগুলো বলেছে। মেহের নিজের হাত রক্তিমের হাতের বাঁধন থেকে ছাড়াতেই চাপা প্রতিবাদ করছে।
মেহেরের এই প্রতিবাদ রক্তিম বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু কোনো গুরুত্ব সে দেয়নি। অতপর রক্তিম গাড়ির দরজা খুলে দিলে মেহের নিঃশব্দে গাড়িতে উঠে বসল। রক্তিমও ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির ডিকিতে মেহেরের ব্যাগটা রেখে দিলেন শামসুল নিজেই। পরক্ষণেই রক্তিম গাড়ি স্টার্ট করল। মেহের ততক্ষণ পর্যন্ত আশ্রমের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না তা ওর চোখের আড়াল হয়। রক্তিম বলল, যে চ্যালেঞ্জটা ছুড়েছিল আমার দিকে, সে চ্যালেঞ্জে গোহারা হারার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে না সুইটহার্ট। আর বেশি সময় অপেক্ষা করবো না তোমায়, তুমি আমার করে নেওয়ার জন্য। মেহের বিড়বিড়িয়ে বলল, অমানুষ কখনো মানুষ হতে পারবে না, অমানুষ কোথাকার। বর্তমান খান ভিলায় ড্রয়িং রুমের সোফায় বসে আছে মেহের। টি টেবিলের ওপরে কয়েকটা ম্যাগাজিন রাখা দেখে কৌতূহল বশত সেখান থেকে একটা ম্যাগাজিন উঠিয়ে নিল মেহের। খুঁড়ে পাতার পর পাতা কয়েকটা উল্টাতে পাল্টাতে হঠাৎ একজন বিদেশি নারীর অতি শর্ট পোশাক পরিহিত ছবি দেখে মেহের চট করেই ম্যাগাজিনটা বন্ধ করে হাত থেকে ছুড়ে দিল টি টেবিলের ওপর। তারপর কিছুটা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, ইস, ছি, এসব কোনো সভ্য ঘরের মানুষ নিজের ঘরে ওঠায়? ও হো 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 হো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা কোনো সভ্য মানুষের ঘর না, রীতিমতো নোংরা অসভ্য একটা লোক উনি। তাই এরকম জঘন্য কিছু ওনার ঘরে থাকাটা অস্বাভাবিক কিছু না। সেই সময় পেছন থেকে মেহেরের খুব কাছে এসে রক্তিম ধীর স্বরে বলল, তোমার মুখে নিচে শোনার ভাগ্য আমার কবে হবে তা জানো নেই, বাট সত্যি বলছি, তোমার মুখে নিজেকে অসভ্য লোক বলে সম্বোধন করতে শুনলে ভীষণ ভালো লাগে। বিষয়টা আমি নিজেও চিন্তা করে দেখেছি, যে অসভ্য লোক ডাকটা আমার সাথে ভীষণ ভালোভাবেই যায়। আকস্মিকভাবেই রক্তিমের অবস্থান নিজের এতটা কাছে অনুভব করে ওর মুখ থেকে উপরোক্ত কথাগুলো শুনে মেহের কিছুটা ভীত বোধ করে উঠে দাঁড়াতে নিলেই মেহেরের মাথার সাথে রক্তিমের নাক বাড়ি খায়। ফলস্বরূপ রক্তিম আহ বলে নিজের নাকে হাত রেখে কিছুটা দূরে সরে দাঁড়ায়। মেহের রক্তিমের দিকে ঘুরে দাঁড়িয়ে পুরো বিষয়টা আন্দাজ করতে পেরে দ্রুত স্বরে বলল, খুব বেশি ব্যথা পেয়েছেন কি? আর দোষ তো আপনার নিজেরই। এভাবে ভূতের মতন হুটহাট কে চলে আসে? নিজের নাকে হাত বোলাতে বোলাতে বলল, ঠিকই বলেছ, দোষটা আমারই। একটু বেশি রোমান্টিকতা দেখাতে গিয়েছিলাম, ফলস্বরূপ নিজের নাকতে যে ফাটেনি, এই তো অনেক। রক্তিম এরূপ কথা শুনে মেহের নাক ছিটকে বলল, একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে নাকে আঘাত পাওয়ার পরেও এমন ধরনের কথা বলতে পারে, আমি সত্যি ভাবতে পারছি না। এই বলে মেহের আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রক্তিম মেহেরের যাওয়ার পানে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। কেটে গেছে আরও 2 দিন। নিজ রুমে বিছানায় মুখে মলিনতার ছাপ স্পষ্ট ফুটিয়ে তুলে বসে আছে মেহের। সেই সময় রক্তিম রুমে প্রবেশ করল। মেহেরের মুখে মলিনতার ছাপ ফুটে থাকতে দেখে ওর সম্মুখে এসে দাঁড়িয়ে ওর থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচিয়ে বলল, আজ আমার আকাশে জলজল করতে থাকা চাঁদের উপর কালো মেঘের ছায়া পড়েছে, কেন জানতে পারি? মেহের নিজের থুতনি থেকে রক্তিমের হাতটা ছাড়িয়ে বলল, এসব অতিরিক্ত আধিক্ষেতামূলক কথা আমার সাথে বলতে আসবেন না। আপনি খুব ভালো করেই জানেন আমার জীবনে আমি সমস্যা বলতে আপনাকেই মনে করি। আমার জীবনের সব অশান্তির কারণও আপনি, আমার সুখ নষ্ট করার কারণও কেবলই আপনি। রক্তিম নিজের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আমি তো তোমাকে ভালোবাসি বউ, আদর করে যত্ন নেই, তাহলে কিভাবে তোমার সুখ নষ্ট করলাম, কিভাবে তোমার অশান্তির মাঝে রাখলাম? মেহের বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলল, তার এই ভালোবাসা নামক যাচ্ছেতাই বিষয়টাই আমার সুখ নষ্ট করার ও আমাকে অশান্তির পুকুরে ছুঁড়ে মারার প্রধান অস্ত্র। আপনি কেন বুঝতে চান না আমার আপনাকে পছন্দ না? আমার ভিতর আপনার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই কাজ করে না কখনো। রক্তিম মেহেরের কোমরে হাত রেখে ওকে নিজের বুকে এনে ফেলল। হাতের বাঁধন শক্ত করল রক্তিম, যেন মেহের ছটফট করলেও নিজেকে ছাড়াতে সক্ষম না হয়। মেহের নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে, ওর রাগে ফোঁস করতেছে। রক্তিম বলল, আমার ভালোবাসা তোমার কাছে পৃথিবীর ভিতর সর্বনিকৃষ্ট বিষ লাগলেও তোমাকে তা পান করে যেতে হবে আজীবন। এর থেকে তোমার মুক্তি কখনো মিলবে না সুইটহার্ট। আমি নিজেকে শেষ করতে তো পারছি না, কিন্তু আপনার এই বিষাক্ত ভালোবাসায় আমাকে শেষ করে দেবে একদিন। মরে যাব। মেহের পুরো কথা শেষ করার আগেই রক্তিম মেহেরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তবে এই বাড়ির এই ছোঁয়ায় ভালোবাসা মিশেছিল না।
ছিলে কিছুটা রাগ। রক্তিমের দাঁত লেগে যাচ্ছে বারংবার মেহেরের ঠোঁটে। ফলস্বরূপ মেহের চাপা যন্ত্রণায় নিজেকে চালানোর চেষ্টাটা আরো বাড়িয়ে দিয়েছে, আর রক্তিমের বাঁধনও আরো মজবুত হচ্ছে। প্রায় 2 মিনিট পর রক্তিম নিজেই মেহেরের ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজ থেকে মুক্ত করে দিয়ে ওকে বাঁধন থেকে মুক্ত করল। মেহের তৎক্ষণাৎ রাগে রক্তিমকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়ে রক্তিম মেহেরের হাতটা ধরে ফেলল। মেহের রাগে হিসিয়ে বলল, আপনাকে আমি এমনি এমনি অমানুষ বলি না। এভাবে কে ঠোঁট কামড়ায়? দেখেছেন আমার ঠোঁটের কি হাল করেছেন? আমার কাছে ভালোবাসা 2 রকমের, একটা সফট আর একটা হার্ড। সবসময় সফট থাকলে তো হার্ডলি ভালোবাসার যে প্রসেস থাকে সেটা ভুলে যাব, তাই আজ একটু প্রয়োগ করলাম। হাত ছাড়ুন, আপনার মুখও দেখার ইচ্ছে হচ্ছে না আমার। রক্তিম মেহেরের হাতটা টেনে নিজের আরো কিছুটা কাছে ওকে নিল, অতঃপর ওর দিকে কিছুটা ঝুঁকে বলল, যেদিন তুমি আমাকে ভালোবেসে ফেলবে সেদিন নিজের এই দিনগুলোতে করা আচরণ ও কথাবার্তার ধরনের জন্য আফসোস করবে। নিজ থেকে আমায় বলবে তুমি যা করেছো ভুল করেছো। এর ফোঁস করে উঠে বলল, সেদিন আসার আগে আমার রক্তিম মেহেরের পুরো কথা শেষ করতে দিল না। মেহেরের ঠোঁটের উপর নিজের শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে বলল, বারবার এসব কথা বলো না। তোমার আমার কিঞ্চিত পরিমাণ দূরত্ব আমার সহ্য হবে না, সেখানে বিশ্বের দূরত্ব আমি মানব কিভাবে? এর থেকে ভালো হবে কি জানো? তোমার আগে আমার মরণ হওয়া। আমাকে হারিয়ে তো তুমি খাঁচা থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে আকাশ উঠতে পারবে, কিন্তু তোমাকে হারিয়ে ফেললে এই দুনিয়া আমার জন্য জাহান্নামে পরিণত হবে। তো মরতে পারেন না আপনি? কে আটকেছে? রক্তিম মেহেরের হাত ছেড়ে দিয়ে হাসি মুখে বলল, আমার ধর্ম আমাকে আটকে দিয়েছে। আত্মহত্যা করা মহাপাপ কিনা, নয়তো অনেক আগেই। এইটুকু বলেই রক্তিম থেমে গেল। রক্তিম চোখ জোড়ায় পানি জমে এসেছে। মেহেরের সেদিকে কোনো খেয়াল নেই। মেহের উল্টো পিঠ হয়ে বলল, আপনি এমনিও কম করেননি। আপনার ধর্মে তো এটাও বলা আছে যে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করা উচিত না। আপনি সেই কাজটা তো করেছেন। কাউকে খারাপ কিছু বা বিপদের হাত থেকে বাঁচাতে এমন একটা নিয়ম ভঙ্গ করাই যায়। মেহের আর কিছু বলল না, সোজা ব্যালকনিতে চলে গেল। রক্তিম ঘাড় হালকা বাঁকিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, কবে ভালোবাসবে তুমি আমায় সুইটহার্ট? তোমার থেকে একটু ভালোবাসে পেতে চাই আমি, ভীষণভাবে চাই। খুব বেশি লাগবে না, একটু হলেই চলবে। এই অপেক্ষা আর তোমার কথাগুলো যে দিনকে দিন আমার ক্ষত বিক্ষত হয়ে থাকে কলেজেটাকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে। আমি তো এমনিও বেশি দিন বাঁচতে পারবো না এভাবে চলতে থাকলে। রক্তিমের 2 চোখে জমে থাকা এত সময়ের অশ্রুটুকু এবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ল। রক্তিম সঙ্গে সঙ্গেই তা মুছে নিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলল। রুমাইশা খান ভিলায় প্রবেশ করতেই দেখল ড্রয়িং রুমের সোফায় মেহেরুন্নেসা একাই বসে আছে। রুমাইশা আশেপাশে চোখ বোলারও। রান্নাঘরের সাইডে 2জন সার্ভেন্ট নিজ কাজে ব্যস্ত। রক্তিম নেই কোথাও। রুমাইশা নীরব ভঙ্গিতে হেঁটে মেহেরের সম্মুখ এসে দাঁড়ালে। মেহের উঠে দাঁড়িয়ে বলল, আপু তুমি সেই যে সেদিন তোমায় বউয়ের সাজে সাজানো অবস্থায় দেখে চলে গেলাম, আমি তারপর আর দেখলাম না। কোথায় চলে গিয়েছিলে? তুমি এভাবে চলে গেলে, আমার বলা পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, আজ আমার জায়গায় তুমি থাক। মেহের পুরো কথা শেষ করতে পারল না। রুমাইশা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। অতঃপর সে সোফায় বসে পড়ল। মেহেরও রুমাইশার পাশে বসলো। রুমাইশা চাপার রাগ নিয়ে বলল, অহেতুক নাটক করা বন্ধ করো। রুমাইশার এরূপ কথা শুনে মেহের অবাক স্বরে বলল, আপু তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার কথা ভেবে সেদিন পালিয়েছিলাম। পালিয়েছিলে? কিভাবে পালিয়েছিলে? আর কোথায় গিয়ে উঠেছিলে যে এক নিমিষের ভিতরেই তোমার খবর রক্তিমের কাছে পৌঁছালো? আপনি আমাকে ভুল বুঝছেন আপু। আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম এখান থেকে পালিয়ে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আর আমার ছিল না। অনেক আগে সে রক্তিম রেজওয়ান খানের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। জোস্ত ব্যাপারটা। তোমার কারণে আমি পেলাম না আমার ভালোবাসার মানুষকে, আর রক্তিমের জন্য তুমি পেলে না তোমার ভালোবাসার মানুষকে। বাট রক্তিম কিন্তু জয়ী হলো। সে তো তোমাকে ভালোবাসে, আর সে তোমাকে নিজের করেই ছাড়লো। আমি আমার ভালোবাসার মানুষের থেকে প্রতারিত হয়েছি ঠিকই, কিন্তু আমি রক্তিমকে কোনো দিনই ভালোবাসতে পারবো না।
ওনার জন্য আমার মনের ভেতর কেবল ঘৃণায় কাজ করে। রুমাইশা মেহেরের চোয়ালে হাত রেখে ওর মাথাটা হালকা বামের দিকে বাঁকিয়ে বলল, তোমার গলায় কাটা চিহ্নটার ঠোঁটে জলজল করতে থাকা কাটার চিহ্ন তো অন্য কিছু বলছে। রুমাইশা ওর হাত সরিয়ে নিল। মেহের দৃষ্টি নামিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পুরুষ মানুষ নারীর শরীর ভোগের জন্য সর্বদা ক্ষুধার্ত জানোয়ারের রূপ নিয়ে থাকে। ফাঁকা ঘরে অসহায় কোনো নারীকে একা পেলে তার উপর তার ইচ্ছার বিরুদ্ধে নিজের পুরুষত্ব খাটিয়ে পুরুষরা নিজেদের মহাপুরুষ মনে করে। আর যদি সেই নারী হয় বৈধভাবে তার স্ত্রী, তাহলে তো আর কোনো কথাই থাকে না। কথা করে বলতে বলতেই মেহেরের দু চোখ ভিজে আসলো। রুমাইশার ভেতরে জ্বলতে থাকা রাগের অগ্নিশিখা নিভে গেল মুহূর্তেই। রুমাইশা মেহেরের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আমারও এবার এটা মেনে নিতে হবে যে একপাক্ষিক চেষ্টায় সবাই নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করতে পারে না। রক্তিমের মতো শক্তিধর মানুষরাই প্রায় সময় জিতে যায়। তুমি আমি যারা দুর্বল তাদের নাম হারের তালিকায় জুড়ে যায়। তুমি এত ভালো একটা মেয়ে হয়ে রক্তিমের মতো একজন অমানুষকে ভালোবাসলে কি করে আপু? রুমাইশা নীরবে হাসল, অতঃপর বলল, রক্তিমকে তোমার অমানুষ মনে হচ্ছে কারণ সে তোমার ভালোবাসার মানুষটাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিয়ে করেছে, আর তোমার উপর নিজের স্বামীর অধিকারও খাটিয়েছে। কিন্তু আমি এই সব কিছুর ভিতরে একটা না একটা ভালো দিক খুঁজে পাচ্ছি, আমার মাথায় কাজ করছে। ভালো দিক কিভাবে খুঁজে পাচ্ছ? হয়তো রক্তিমকে ভালোবাসি তাই। কি সেই দিকগুলো? তুমি কি কখনো এটা চিন্তা করে দেখেছিলে যে তোমার ভালোবাসার মানুষটি যদি সত্যিই তোমাকে ভালোবাসতো, তাহলে কি সে রক্তিমের দেওয়া টাকাগুলো এত সহজে গ্রহণ করত, বিক্রি করত নিজেকে? মেহের থমকালো, কারণ সে সত্যি এই বিষয়টা এতদিন চিন্তা করে দেখেনি। রুমাইশা কিছুটা থেমে আবারও বলল, বিষয়টা এমনও হতে পারে যে রক্তিম যখন জানতে পারলো তোমারও একজন ভালোবাসার মানুষ আছে, তখন সে তাকে পরীক্ষা করার জন্য তার কাছে গিয়েছিল। হয়তো তোমার ভালোবাসার মানুষটির আর্থিক অবস্থা খারাপ দেখেই রক্তিম তাকে টাকার প্রপোজালটা দিয়েছিল। দেখতে চেয়েছিল যে সে সত্যি টাকাকে বেছে নেয় নাকি তোমায়। মেহের একবার ঢোক গেল। রুমাইশার বলা প্রতিটা শব্দ মেহেরের কাছে ভীষণ তিক্ত লাগছে। ওর মনের একদম গহীনে গিয়ে বিচ্ছে, চাপা যন্ত্রণা অনুভব করছে। যদি সে তোমায় বেছে নিত, তাহলে আমি রক্তিমকে যতটা চিনি সে তোমার জোরপূর্বক নিজের করে নিত না, তোমাকে তোমার ভালোবাসার মানুষের হাতেই তুলে দিত। মেহের পুরোপুরি নীরব হয়ে গেল। রুমাইশা বলল, রক্তিমকে আমি সে ছোট থেকে চিনি, ও অনেক ভালো। ও যাকে ভালোবাসে তাকে নিজের সবটা দিয়ে নিজের কাছে আগলে রাখার চেষ্টা করে। জীবনেও অনেক কষ্ট পেয়েছে, নিজের কাছের মানুষগুলোকে একই দিনে একই সাথে হারিয়ে একলা হয়ে গিয়েছিল। সেই শোক থেকে বেরিয়ে আসার পরই তোমাকে ভালোবেসেছে, তাই তোমাকে হারিয়ে ফেলার ভয়টা ওর মনে আরও বেশি কাজ করে। তোমার উপর নিজের স্বামীর অধিকার খাটিয়েছে, হয়তো এই কারণেই যে তুমি তো ওকে পছন্দই করো না। ওর থেকে বারবার পালিয়ে যাওয়ার চিন্তা ঘুরে তোমার মন ও মস্তিষ্ক জুড়ে তাই। মেহের চোখ তুলে তাকালো রুমাইশার দিকে, অতঃপর বলল, আমি এ বাড়িতে এসেছি পর সার্ভেন্ট আর তোমাকে ছাড়া এমন কাউকে দেখলাম না যার সাথে রক্তিমের কোনো সম্পর্ক আছে। ওনার পরিবার বলতে কি কেউ নেই? নিজের কাছের মানুষগুলোকে হারিয়েছে বললেন, কারা ছিল তারা? রুমাইশা একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ থেকে 2 বছর আগেও এই বাড়ি ভর্তি লোকজন ছিল। আমার নানু, নানিমা, মামা মামি আর ছোট্ট মামাতো বোন রূপসা। কি হয়েছে ওনাদের? কোথায় আছেন এখন ওনারা? ওনারা আর এই দুনিয়ায় নেই, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছেন। আল্লাহ ওদের নিজের কাছে নিয়ে নিয়েছেন, একই দিনে একই সাথে চিরতরের জন্য। রুমাইশার এই কথাটা শুনে মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। রুমাইশার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। যত্নের সহিত রুমাইশা তা মুছে নিয়ে বলল, 2 বছর আগে রক্তিমের জন্মদিন উপলক্ষে সেদিন কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল ওরা সবাই। রক্তিম গার্ডসদের সাথে পিছনের গাড়িতে ছিল, আর ওর পরিবারের সবাই সামনের গাড়িতে ছিল।
কিন্তু আল্লাহর এমনই ইচ্ছে হয়েছিল যে মামার গাড়িটা ব্রেক ফেল হয়ে যাওয়ায় পাহাড়ি রাস্তায় ওঠার পর সরাসরি সেটা নিচের খাদে নেমে যায়। আজও তাদের লাশ পর্যন্ত সেখানে থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। রক্তিম নিজের চোখের সামনে নিজের সব থেকে প্রিয় মানুষগুলোর মৃত্যু হতে দেখল। রক্তিমের মানসিক অবস্থা সেই সময় এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল যা বলার বাহিরে। রক্তিম ওদের সবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করত। নিজের জন্মদিনটাকে সে এখন সব থেকে ঘৃণিত দিন বলে মনে করে। এরপর আর কখনোই কেউ ওর জন্মদিন পালন করার সাহস করেনি। মেহেরের দু চোখ বেয়েও অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছে। মেহেরের তো রক্তের সম্পর্কে কারোর অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই। শামসুলকে নিজের বাবা মনে করে, মেহের আর রূপাকে নিজের ছোট বোন মনে করে। তাদের কারোর যদি চুল পরিমাণও সমস্যা হয় সেটাও সহ্য করা মেহেরের জন্য অনেক যন্ত্রণার হয়ে দাঁড়ায়। সেখানে রক্তিম একই দিনে একই সাথে নিজের চোখের সামনে নিজের পরিবারের সবাইকে হারিয়েছে। কতটা যন্ত্রণা এই মানুষটা নিজের বুকের ভেতরে নিয়ে ঘুরে তা মেহের ভেবেও পাচ্ছে না। মেহেরের থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য রক্তিম নিজেকে কতটা নির্লজ্জই না করেছে। মেহের এখন একটু হলেও রক্তিমের অবস্থাটা অনুভব করতে পারছে। কিয়ৎক্ষণ পুরো কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করল। নীরবতার সেই দেওয়াল ভেঙে রুমাইশা অনুনয়ের স্বরে বলল, রক্তিমকে ভালোবাসা আর ওকে ভালোবাসা দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু এই সুযোগটা আল্লাহ আমাকে দেননি। তাই সেই সুযোগটা তুমি পেয়েছো, যেটাকে হাতছাড়া হতে দিও না প্লিজ। আমি জানি তোমার মনে এখনো একটু হলেও তোমার প্রতারক প্রেমিকের জন্য ফিলিংস জমে আছে, কিন্তু রক্তিমকে এই সব কিছুর জন্য আর দায়ী করো না। ওকে আর কাঠগড়াই তার করাইও না। ও যে ভালোবাসার কাঙ্গাল, ওকে একটু হলেও ভালোবাসা দিও। নিজের মনে ওর জন্য কাজ করা ঘৃণাগুলোকে মুছে ফেলার চেষ্টা করো। বড় বোন হিসেবে তোমার কাছে এটা আমার অনুরোধ। রক্তিমকে এবার একটু ভালো থাকতে দাও। মেহের কিছু বলল না। রাতের বেলা রুমে বিছানায় আধশোয়া হয়ে আছে মেহের। সেই সময় রক্তিম অফিস থেকে ফিরে রুমে প্রবেশ করল। মেহের রক্তিমের মুখশ্রী পানে দৃষ্টি স্থির করল। রক্তিমের মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। মেহের তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে রক্তিমের কাছে এলো। রক্তিম হেসে বলল, রাতে খেয়েছো বউ? মেহের প্রতি উত্তর করল না। রক্তিমের শরীর থেকে ওর কোটটা খুলে ফেলতে ওকে সহায়তা করল। রক্তিম কিছুটা অবাক হলো মেহেরের কাছে, বলল, আজ কি হয়েছে আমার বউয়ের যে সবসময় আমার থেকে পালাই পালাই করে? সে নিজে এসেছে আমাকে কাপড় পরিবর্তন করার জন্য সাহায্য করতে। মেহের এবারও কোনো প্রতি উত্তর করল না। রক্তিমের সম্মুখে এসে টাইটা খুলে দিল, অতঃপর শার্টের বোতামগুলো খোলার জন্য উদ্যত হলে রক্তিম মেহেরের কোমর জড়িয়ে ওকে নিজের একেবারে কাছে টেনে নিয়ে বলল, আমার চোখের দিকে তাকো সুইটহার্ট। মেহের ঢোক গিলল একবার। ওর দৃষ্টি চঞ্চল হয়ে আছে। রক্তিম নিজের অন্য হাতের দ্বারা মেহেরের থুতনি ধরে ওর মুখটা নিজের আরো কাছে এগিয়ে নিয়ে বলল, কি হচ্ছে তোমার, বলো আমায়। মেহের এবার তাকালো রক্তিমের চোখের দিকে, অতঃপর বলল, আপনি নিজেকে বাহির থেকে যতটা কঠিনভাবে তুলে ধরেন, ভেতর থেকে ততটাই নরম ও ভঙ্গুর। মেহেরের এরূপ কথার মানেই রক্তিম বুঝে উঠতে পারল না। মেহের তৎক্ষণাৎ রক্তিমকে অবাক করে দিয়ে ওকে জড়িয়ে ধরে ওর বুকের বাঁ পাশে মাথা রাখল। রক্তিমের সর্বশরীর শিউরে ওঠার মতো অনুভূতি কাজ করল। এই প্রথম মেহের স্বইচ্ছায় ওকে জড়িয়ে ধরেছে। আজ রক্তিম মেহেরের মাঝে নিজের জন্য কোনো ঘৃণা খুঁজে পাচ্ছে না। মেহের বলল, কাঁদতে চাইলে কাঁদতে পারেন, আজ আপনার কান্নারা আমার ভেতরে জমুক না হয়। রক্তিম হেসে বলল, আমি কাঁদতে যাবো কেন? আমার সুন্দরী বউ আজ নিজ থেকে আমার কাছে এসছে, আমার বুকে মাথা রেখেছে। আজ তো আমার সব থেকে খুশির দিন। পৃথিবীর বুকে আমি নিজেকে সব থেকে সুখী মানুষ বলে দাবি করতে পারি। মেহের বিড়বিড়িয়ে বলল, এই লোক কোনোদিনও শুধরানোর নয়। মেহেরের কথা রক্তিমের কান এড়াতে পারল না। রক্তিম বলল, তোমার হট রূপ আমার সত্যিই শুধরাতে দিবে না। রক্তিমের লাগাম ছাড়া কথা শুনে মেহের তৎক্ষণাৎ রক্তিমের বুকে প্রেসার দিল নিজেকে ছাড়াতে। বলল, অসভ্য লোক কথাকার, ছাড়ুন আমায়। নিজ থেকে ধরে দিয়েছো তুমি, এবার ছাড়া না ছাড়া তো
আমার মর্জির উপর নির্ভর করছে সুইটহার্ট। না, ছাড়ুন আমায়। আপনার জন্য হঠাৎ আমার ভেতরে ইমোশন কাজ করছিল, তাই আপনার কাছে এসেছিলাম আপনাকে সান্ত্বনা দিতে। কিন্তু আপনি মুখ না সর্বদা লাগামবিহীন ঘোড়ার মতন ছুটতেই থাকে। রক্তিম মেহেরকে ছেড়ে চট করে ওকে কোলে তুলে নিল। রক্তিমের এমন কাজে মেহের অবাক হলো। দ্রুততার স্বরে বলল, কি করছেন? নামাই। এখন উল্টোপাল্টা কিছু করার সময় নয়। আপনি মাত্র অফিস থেকে ফিরেছেন, আগে ফ্রেশ হয়ে নিন। বেশি দ্রুততা দেখাতে গিয়ে কি থেকে কি বলে বসেছে তার যেন ঠিক ছিল না মেহেরের। কথা শেষ হওয়া মাত্র মেহের নিজের জিহ্বায় হালকাভাবে কামড় বসালো, কারণ সে বুঝতে পেরেছে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রক্তিম ঠোঁট কামড়ে হেসে বলল, বউ তো দেখছি আজ পুরোপুরি মুডে আছে। এই সময় কি আর এসব ভাবা যায়? সারাদিন অফিসে দম না ফেলার মতো খাটুনে খেলেছিলাম, তা এখন বিশ্রাম নিতে হবে। এখন থেকে আমার মাঠে নামতে হবে, আর 6 বলে 6 ছক্কা মারতে হবে। মেহের লজ্জায় নেতিয়ে গিয়েছে, মুখ লুকিয়ে নিয়েছে রক্তিমের বুকের মাঝে। এই মানুষটা তাকে লজ্জা দিতে দিতে একদিন মেরেই ফেলবে। রক্তিম লম্বা লম্বা কদম ফেলতে ফেলতে শুরু করলো ওয়াশরুমের দিকে। মেহের মুখ তুলে বলল, ওয়াশরুমে নিয়ে যাচ্ছেন কেন আমায়? একটু আগে তো বললে ফ্রেশ হওয়াটা জরুরি আমার জন্য। তো আপনি একা যান, আমায় কেন নিয়ে যাচ্ছেন? মাঠে নামার আগে ফ্রেশ তো দুজনকে একসাথে হতে হবে, একলা হওয়া যাবে না। এই না, আমি কিন্তু গোসল করেছি দুপুরে, এখন আবার করলে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা জ্বরে যখন তুমি শীতে থরথর করে কাঁপবে, তখন আমার বুকের মাঝে তোমায় এমনভাবে আঁকলে নিব যে আমার শরীরের উষ্ণতায় তোমার সকল রোগ বালাই লেজ তুলে পালাতে বাধ্য হবে। এই বলে রক্তিম মেহেরকে নিয়ে মেহেরের শত বারণকে তোয়াক্কা না করে ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল। অতপর মেহেরকে বেসিনের পাশে বসিয়ে দিল। মেহের নামতে নিলে রক্তিম মেহেরের দুপাশে দুহাত রেখে ওর দিকে খানিকটা ঝুঁকে বলল, আজ পালায় পালা করলে চলবে না সুইটহার্ট। আজ মুড তোমারও আছে আর আমারও বানিয়ে দিয়েছ, তাই এই রোমাঞ্চকর মুহূর্তে কোনো 1 সেকেন্ডও আমি অবহেলা নষ্ট হতে দিতে রাজি নই। মেহের শুকনো ঢোক গেল। মেহেরের হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছে। রক্তিমের গরম নিঃশ্বাস ওর ওপর আসতে পড়ায় মেহেরের বুকটা ওঠানামা করতেছে। রক্তিমের ঘোর লাগা চঞ্চল দৃষ্টি মেহেরের মুখশ্রীর ওপর ঘুরছে, একবার মেহেরের চোখে তো আরেকবার ওর কাঁপতে থাকা ঠোঁট জোড়ার উপর। রক্তিম বলল, আমি আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না সুইটহার্ট। শার্টের বাটনগুলো প্লিজ কষ্ট করে খুলে দাও। এই বলে রক্তিম মেহেরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেহেরের 2 হাত রক্তিমের বুকে উঠে এসেছে। রক্তিম মেহেরের ঠোঁটের ভাঁজ থেকে ঠোঁট সরিয়ে মেহেরের পুরো মুখে, গলায়, ঘাড়ে একের পর এক ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। মেহের নিজের মুখ দিয়ে অস্পষ্ট কিছু শব্দ বের করছে, যা রক্তিমকে আরো মাতাল বানিয়ে দিচ্ছে। মেহের এক হাতে রক্তিমের মাথার চুলগুলো খামচে ধরেছে, আর অন্য হাতে রক্তিমের পিঠে বিস্তার করছে। রক্তিম মেহেরের গলা থেকে মুখ উঠিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, বাটনগুলো খুলে দিতে অসুবিধা হচ্ছে তখন ছিঁড়েই ফেলে না হয়। কথাটা বলা শেষে রক্তিম নিজের 2 হাতের সর্বশক্তি প্রয়োগ করে নিজের পরনে থাকা শার্টটা ছিঁড়ে ফেলল। বোতামগুলো ছিঁড়ে ছিটকে পড়ে ওয়াশরুমের বিভিন্ন জায়গায়। পরপরই রক্তিম মেহেরের বুকের উপর থাকা ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলতেই মেহের 2 হাতে নিজেকে ঠেকে নিল। রক্তিম ঠোঁট কামড়ে হেসে বলল, সবকিছু তো আগে দেখে নিয়েছে সুইটহার্ট, তাই আজ ঠেকে লজ্জা নিবারণের চেষ্টা করে লাভ নেই। এই বলেই রক্তিম মেহেরের হাত দুটো ধরে বেসিনের সামনে থাকা বিশাল আয়নার সাথে চেপে ধরল। অতপর ওরা ডুবে গেল তাদের ভালোবাসার অতল সাগরে। আজ দুজনেই দুজনের ছোঁয়ায় ভালোবাসা খুঁজে পাচ্ছে, কেউ কাউকে বাধা প্রয়োগ করছে না। লম্বা সময় পর রক্তিম মেহেরকে করে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মেহেরের অর্ধ শরীর তোয়ারের আবরণে ঢাকা, চুলগুলো গিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে মেঝের ওপর। গলায় মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। রক্তিমও কেবল একটা তোয়ারে পড়ে আছে। রক্তিমের লোমশ উন্মুক্ত বুকে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলোর মাঝে আঁকিবুকি করছে মেহের। মেহেরকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো রক্তিম। অতপর আয়নায় পড়া ওদের প্রতিচ্ছবির উপর স্থির দৃষ্টি করে রক্তিম বলল, তুমি কি আমার মধ্যহীন অবস্থা একটা সেকেন্ডও কাটাতে দিবে না সুইটহার্ট?
রক্তিমের মুখে এসব কথা শোনা মাত্র মেহের নিজের হাতের কাজ থামিয়ে চোখ তুলে রক্তিমের দিকে তাকালো। মেহেরের এই চাহনি বলে দিচ্ছে রক্তিমের কথার ভাঁজ সে বুঝে উঠতে পারেনি। রক্তিম নিজের হাত জোড়া আরও একটু উঁচু করলো। মেহের সঙ্গে সঙ্গে রক্তিমের গলা দুহাতে জড়িয়ে ধরল। রক্তিম মেহেরের নাকের ওপর নিজের নাক ঠেকিয়ে ওর চোখে চোখ রেখে বলল, তোমার এই ভেজা শরীর আর কিছু সময় যদি আমার বাহুটার আবদ্ধ থাকে তাহলে আমি সত্যি দ্বিতীয়বার কন্ট্রোলে শুয়ে পড়ব। আর তখন তোমাকে আমার যন্ত্রণামূলক ছোঁয়াগুলো আমারও সহ্য করতে হবে, বলে দিলাম। মেহের এবার বুঝতে পেরে নিজের হাত পা ছুটতে ছুটতে বলল, হ্যাঁ না না প্লিজ আর না, আমি আর পারবো না, আমাকে নামিয়ে দিন আপনি, প্লিজ প্লিজ। ইস, এইভাবে অনুরোধ করলে তো আরো আঁকড়ে ধরে একদম চিবিয়ে খেয়ে নিতে মন চায়। মেহের ঠোঁট উল্টে বলল, নামান না। রক্তিম হেসে মেহেরকে নিজের কোল থেকে নামিয়ে দিল। ড্রেসিং টেবিলের সাথে মেহেরের কোমর ঠেকে গিয়েছে। রক্তিম মেহেরের দুপাশে নিজের দু হাত রেখে ওর দিকে কিছুটা ঝুঁকে নিজের মাথা এপাশ ওপাশ নাড়াতে শুরু করলো। ফলস্বরূপ রক্তিমের চুলে জমে থাকা পানিগুলো মেহেরের সম্পূর্ণ মুখে ও গলায় এসে বাড়ি খেল। মেহের দু চোখ কিচিয়ে বন্ধ করে নিয়েছে তৎক্ষণাৎ। রক্তিম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, রাত অনেক হয়েছে, তাই এখন ছাড়লাম, কিন্তু এই রাতের ভিতর যদি আবারও নিজের কোনো কাজ দ্বারা আমাকে কন্ট্রোলেস করে দিয়েছ তাহলে কিন্তু আর ছাড় পাবে না, কারণ তখন আমার যন্ত্রণামূলক ছোঁয়াগুলো সহ্য করার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। মেহের লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছে। রক্তিম হাসতে হাসতে ওয়ার্ড্রবের দিকে অগ্রসর হলো। এক সেট কাপড় নিয়ে পুনরায় ওয়াশরুমে চলে গেল সে। মেহেরও তৎক্ষণাৎ নিজের জন্য কাপড় নিয়ে রুমের দ্রুততার সাথে পরিধান করে নিল। রক্তিম ওয়াশরুম থেকে বের হতেই মেহেরকে কাপড় পরিধান রত অবস্থায় দেখে বলল, বাহ, এত ফাস্ট কাপড় পরে শেষ তোমার? সতর্ক বার্তা তাহলে কাজে দিয়েছে বলতে হচ্ছে। মেহের কথা ঘোরাতে বলল, খাবেন না আপনি? আমার কিন্তু ভীষণ ক্ষুধা লেগেছে। রক্তিম নিজের চুলগুলো হাত বোলাতে বোলাতে হেসে বলল, খেতে তো হবে, বউকে খেয়ে কেবল মনটা তৃপ্ত হয়েছে, এবার পেটটাকে তৃপ্ত করা বাকি। মেহের দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই নির্লজ্জ ঠোঁটকাটা লোকটার সাথে কথা বলাই বেকার, মুখ থেকে কখনোই কোনো সভ্য কথা তো বের হওয়ার নয়। রক্তিম নীরবে হাসতে হাসতে মেহেরের পেছন পেছন রুমের বাহিরে চলে আসতো। রক্তিম আর মেহের ডাইনিং রুমে আসার পর দেখল সার্ভেন্টরা ইতিমধ্যেই সব খাবার টেবিলের ওপর গুছিয়ে সাজিয়ে রেখেছে। রক্তিম আশেপাশে চোখ বোলালো। দূর দূরান্ত পর্যন্ত সে আর মেহের ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব সেখানে নেই। মেহের একটা চেয়ার টেনে বসতে নিলে রক্তিম মেহেরের হাত ধরে ওকে থামিয়ে দিল। মেহের অবাক চাহনি স্থির করে রেখেছে রক্তিমের ওপর। রক্তিম পাশেই আরেকটা চেয়ার টেনে সেখানে বসল। অতপর মেহের ধরে থাকা হাতটা টান দিয়ে নিজের কোলের ওপর ওকে বসালো। এক হাতে মেহেরের পেট জড়িয়ে ধরো রক্তিম। মেহের রক্তিমের কোল থেকে ওঠার চেষ্টা করতে করতে দ্রুততার স্বরে বলল, কি করছেন? ছাড়ুন আমায়, এটা খাবার রুম, সার্ভেন্টরা যে কোনো সময় এসে পড়তে পারে। কতটা লজ্জাজনক পরিস্থিতির মাঝে তখন আমায় পড়তে হবে, একটাবার ভেবে দেখেছেন কি? রক্তিম অন্য হাতে খাবারের প্লেটে রুটি আর মাংসের তরকারি তুলে নিয়েছে ইতিমধ্যেই। মেহের আবারও কিছু বলতে নিলে রক্তিম রুটির একটু অংশ ছিঁড়ে তরকারি নিয়ে তা মেহেরের মুখে পুড়ে দিয়ে ভাবলেশীন কণ্ঠে বলল, এই বাড়িটা আমার, এই বাড়ির প্রতিটা কোণা আমার, কোলে বসে বউটা আমার। আমি আমার বউর সাথে ওয়াশরুমে রোমান্স করবো নাকি খাবার রুমে রোমান্স করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখন রোমান্স করার সময় যদি হুটহাট কেউ চলেও আসে তাহলে লজ্জা পর কাজ কেবল তার, কারণ আমি বা তুমি তো তাকে আসার জন্য ইনভাইট করোনি সুইটহার্ট। রক্তিমের মুখে এরূপ কথা শুনে মেহের যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কেমন মানুষ ইনি তা মেহের সত্যিই ভেবে উঠতে পারছে না। মেহের মুখের ভেতরে থাকা খাবারটুকু গিলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার এইসব লাগাম ছাড়া কথাবার্তা কেউ শুনলেই আপনার কিছু যায় নাই আসতে পারে, কিন্তু আমার অনেক কিছু আসবে যাবে, তাই ছাড়ুন আমায়। অন্য পাশে এবার রক্তিম মেহেরকে পুরো কথা শেষ করতে দিল না। ওর মুখে আবারও রুটির টুকরো পুড়ে দিয়ে বলল, বেশি কথা বললে তৃতীয় বাসর কিন্তু এই ডাইনিং রুমে সারব, বলে দিলাম। তখন ঠিক কি পরিমাণ লজ্জা পড়বে তাও মনে মনে মেপে নাও। রক্তিমের মুখে এরূপ কথা শুনে মেহেরের কাশি উঠে গিয়েছে।
মাথায় আর বুকে হাত রেখে কাশতে শুরু করেছে মেহের। রক্তিম পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে মেহেরের দিকে বাড়িয়ে দিল। মেহের ঢকঢক করে প্রায় অর্ধেক গ্লাস পানি পান করলো। ওর কাশিটা এখন আর নেই, স্থির হলো মেহের। রক্তিম প্লেটে থাকা রুটিটা টুকরো টুকরো করতে করতে বলল, আমাকে তো একটু হলে জেনে গিয়েছো তুমি সুইটহার্ট, তোমার বিষয়ে আমি কতটা সিরিয়াস তাও জানো। তাই একটু সতর্কতার সাথে মুখ থেকে প্রতিটা শব্দ বের করি এখন থেকে, কেমন? মেহের চোখ তুলে উপরে তাকালো, মনে মনে বলল, আল্লাহ, আপনার এই অসহায় বান্দিটির ভাগ্যে এমন একজন দজ্জাল ব্যাটাকে কেন লিখে রেখেছিলেন আপনি? কি এমন মহাপাপ করেছিলাম আমি জীবনে, যার ফল এভাবে ভোগ করাচ্ছেন? আমার তো এবার হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে। মনে মনে মন কলে খাওয়া শেষ হলে এবার আমাকে একটু খাইয়ে দাও, যেভাবে যত্ন নিয়ে আমি তোমায় খাইয়ে দিলাম। মেহেরের ধ্যান ভাঙল, মুখ বাঁকিয়ে বলল, আপনার হাত তো অক্ষতই আছে দেখছি, দিব্যি আমাকে খাইয়ে দিলেন, এখন নিজের খাবার নিজেই খান। তুমি কি চাইছো আমি আমার হাতে আঘাত করে অক্ষত হাতটাকে ক্ষত বিক্ষত করে দেই, তারপর খাওয়াবে? মেহের চোখ বড় বড় করে রক্তিমের দিকে তাকালো। রক্তিম সহজ কণ্ঠে আবারও বলল, যদি সেটা করার পর তোমার মনে হয় তুমি এখন আমাকে নির্দ্বিধায় খাইয়ে দিতে পারবে, তাহলে আমি এমনটা করতে শতভাগ রাজি আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ফলের ঝুড়ি, ধারালো ছুরি রাখা আছে, ওটা যথেষ্টই সুন্দর সুস্থ হাতটাকে যত্ন নিয়ে ক্ষতবিক্ষত করা। রক্তিম পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই মেহের প্লেট থেকে রুটির টুকরো উঠিয়ে চট করেই রক্তিমের মুখে পুরে দিয়ে মনে মনে বলল, এই লোকের বিশ্বাস নেই, এই লোক মুখে কোনো কথা বলতে দেরি, কাজে তা ফলাতে দেরি করবে না। রক্তিম ঠোঁট পাকিয়ে হাসছে আর মুখে থাকা রুটির টুকরোটা চিবোচ্ছে। খাবার খাওয়া শেষ হলে রক্তিম মেহের দুজনেই হাত ধুয়ে নিল। রক্তিম চট করে মেহেরের ওড়নায় আঁচড়টা টেনে তা দিয়ে নিজের মুখ মুছতে শুরু করলো। মেহের তাতে বাধা দিতে দিতে বলল, আরে, খাবার খাওয়ার পর নিজের পরনের পোশাক দ্বারা হাত মুখ মোছা যায় না, শুনেছি এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। রক্তিম হেসে বলল, নিজের পরনের কাপড় দিয়ে কোথায় মুছলাম? আমি তো আমার বউয়ের ওড়নার আঁচল ব্যবহার করেছি মুখ মোছার জন্য। নিজেটা ব্যবহার করলে যদি সংসার আর্থিক সংকট দেখা দেয়, তাহলে বউটা ব্যবহার করলে নিশ্চয়ই আমাদের সংসার আরো অর্থ দ্বারা ভরে যাবে। রক্তিমের কথায় মেহের নাক মুখ কুঁচকালো। অতঃপর নিজের ওড়নাটা টান দিয়ে রক্তিমের হাত থেকে নিয়ে রুমের দিকে অগ্রসর হতে হতে বিড়িয়ে বলল, এই লোকের সাথে না কখনো শক্তিতে পারা সম্ভব, আর না কথায়। রক্তিম ও মেহেরের পেছন পেছন যেতে যেতে বলল, বউ, ও বউ, রুমে চোর দেখছি ভীষণ তাড়া তোমার। বলি আরেকবার মাঠে নামা যায় কি? এবার 12 বলে 12 ছক্কা মারতেও রাজি আছে আমি। মেহেরের পায়ের গতি বেড়ে গেল। মেহের কিছুটা জোরেই বলল, অসভ্য, অভদ্র, নির্লজ্জ, ঠোঁট কাটা, যাচ্ছে তাই লোক কোথাকার। আজ আমি আপনাকে রুমেই ঢুকতে দিব না। রুমের বাহিরে থেকে সারা রাতে কেবল 12 বলে 12 ছক্কা কেন, 1000 বলে 1000 ছক্কা মেরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় নিজের নামটা লিখিয়েন। রক্তিমও নিজের পায়ের গতি বাড়ালো। মেহের রুমের ভেতর প্রবেশ করে দরজা চাপাতে নিলে রক্তিম দরজা ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, বউ, সুইটহার্ট, তোমাকে ছাড়া তো আমার কাছে একটা সেকেন্ডও কাটানো দুষ্কর মনে হয়, সেখানে পুরো একটা রাত কাটানো তো অসম্ভব। মেহের প্রেসার দিতে শুরু করলো দরজা চাপাতে আর বলল, আগে আপনার মুখে লাগাম লাগানো শিখুন, তারপর রুমে আসতে পারবেন। সত্যি বলছি বউ, আগামী 1 মিনিট আর একবারও বলবো না বাসর করার কথা। 1 মিনিট? 1 মিনিট। এই প্রথম মিনিটে কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ড হয় তা তো জানো। মেহের দাঁতে দাঁত চেপে বলল, এই সরুন তো আপনি, আপনার সাথে কথা বলা আর গম্বুজের সাথে কথা বলা সমান। পার্থক্য শুধু গম্বুজটা জড়বস্তু, ওদের প্রাণ নেই, আর আপনার প্রাণ আছে। রক্তিমের শক্তির কাছে মেহেরকে খুব সহজেই হার মানতে হলো। দরজা খুলে রক্তিম রুমের ভেতরে প্রবেশ করতেই মেহের কয়েক কদম পিছিয়ে গিয়ে শুকনো ঢোক গেল। রক্তিম নিজের 32 পাটি দাঁত বের করে হেসে বলল, পুরোনো দিনের বাংলা সিনেমার ভিলেনদের মতো ডায়লগ দিতে হচ্ছে। সুন্দরী, তুই রাজি হোস বা না হোস তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর এই শরীরটা আমার হবেই, সেটা তোর নিজের ইচ্ছে হোক বা আমার প্রকৃত জোরের ফলে। মেহের চোখ বড় বড় করে রক্তিমের দিকে তাকিয়ে আছে। রক্তিম ধীরে ধীরে মেহেরের দিকে অগ্রসর হচ্ছে।
আর মেহের পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে মেহেরের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল। রক্তিম মেহেরের খুব সন্নিকটে এসে ওর দুপাশে দেওয়ালের উপর দুহাত রেখে ওর কানের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার আমার এই দুনিয়ায় তোমার জন্য ভিলেনও আমি, হিরো আমি। তাই তুমি পুরোটার উপরেই কেবল এই রক্তিম রেজন খানের অধিকার ছিল। আচ্ছা, থাকবে, বুঝলে সুইটার? রক্তিমের কথায় মেহেরের সর্বশরীর শিউরে উঠল। দু চোখ বুঝে দু হাতে নিজের জামার নিচ অংশ খামচে ধরেছে মেহের। সকালবেলা মেহেরের ঘুম ভাঙতেই সে নিজেকে রক্তিমের বুকে আশ্রে পৃষ্ঠে জড়ানো অবস্থায় আবিষ্কার করল। মেহের মুখ তুলে রক্তিমের মুখশ্রী পানে নিজের দৃষ্টি স্থির করে ধীর স্বরে বলল, কে বলবে এই ঘুমিয়ে থাকা নিষ্পাপ চেহারার লোকটা জেগে থাকাকালীন অত্যন্ত ঠোঁট কাটা সভ্যহীন কথাবার্তা ছাড়া ভালো কোনো কথা বলতে পারে না? মেহের কিছু সময় নীরব দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে রক্তিমকে দেখল। পরক্ষণেই রক্তিমের চোখ ছুঁই ছুঁই চুলগুলো ফু দিয়ে সরানোর চেষ্টা করতেই রক্তিম নড়ে চড়ে উঠল। মেহেরকে আঁকড়ে থাকা হাত যুগল ঢিলে হলো খানিকটা। পরপরই মেহের বলল, কিরে, তুই কি নিজের হুঁশজ্ঞান সব হারিয়ে বসেছিলি একটু আগে? ঘুমন্ত সিংহের নাকে খোঁচা মেরে তাকে জাগিয়ে দেওয়ার মতন সর্বনাশ কাজ কেন করতে নিয়েছিলি? এক্ষুনি যদি জেগে যেত তাহলে এই সাত সকালে লজ্জার পুকুরে তোকে কত শত চুবানি খাওয়াতো, তার হিসাব করে কুলপিতি না। এখন মানে মানে কেটে পড়ার উপায় ভাব। হাতটা মনে হচ্ছে কিছুটা ঢিল হয়েছে। এখন ওনার ঘুম না ভাঙিয়ে এখান থেকে উঠতে হবে আমায়। এই বলে মেহের ধীরে ধীরে তার ওঠার প্রক্রিয়া শুরু করলো, কিন্তু সফল আর হতে পারল না। মেহের যখন নিজেকে প্রায় পুরোপুরি মুক্ত করে নেবে সেই সময় রক্তিমের দিকে তাকালে দেখলো রক্তিম ইতিমধ্যেই জেগে গিয়েছে। মেহেরের দিকে এই ছোট ছোট চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে রক্তিম। মেহের ঠোঁট উল্টে নিল। যে ভয়টা সে পেয়েছিল সেটাই হলো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মেহের দ্রুত রক্তিমের থেকে নিজেকে ছাড়িয়ে উঠতে নিলে রক্তিম মেহেরকে ধরে নিজের শক্ত হাতের বাঁধনে আবদ্ধ করে বলল, কোথায় পালাচ্ছে সুইটার? আমার ঘুম ভাঙিয়ে মনে আগুন জ্বালিয়ে বারবার পালে পালে করলে কি চলবে? এই মুহূর্তে আমার মনের ভিতর জ্বলতে থাকা আগুনটা নিভানোর ব্যবস্থা না করলে আমি তো ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। মেহের শুকনো ঢোক গিলে বলল, এই সাত সকালে কি শুরু করলেন? ছাড়ুন আমায়। অন্যদের মতো তোমার হাড় মাস জ্বালিয়ে খাওয়ার মতো একজন শাশুড়ি নেই। সকাল সকাল তোমার হাতে চা খাওয়ার জন্য ছটফট করতে থাকে একজন শ্বশুর মশাই নেই। সব কাজে চুলানো ফাঁকি দিয়ে একের পর এক নিজের ফরমাইশ খাটার অর্ডার করা ননদ বা দেবন নেই। দুদিন পর পর শ্বশুরবাড়ি থেকে ছুটে এসে আয়েশ করার নোনাস নেই। সব কিছুতেই ভাগ বসাবে এমন একজন যা নেই। তাহলে সাত সকালে আমার বুক খালি করে উঠে যাওয়ার এত তারা কিসের তোমার? রক্তিমের এরূপ কথাগুলো শুনে মেহেরের চোখ দুটো এতটাই বড় আকার ধারণ করেছে যে তা যে কোনো সময় নিজ কোটর থেকে বেরিয়ে আসবে হয়তো। মেহের নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, আপনার এইসব বিষয়ে এত জ্ঞান হলো কি করে? ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল দেখেন নাকি? হোয়াট? তোমার কি মনে হয় আমি এসব উদ্ভট জিনিস দেখে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করব? দেখেননি তাহলে এইসব জানেন কি করে? আগের জন্মে মেয়ে ছিলেন নাকি? আর আপনার শ্বশুরবাড়িতে আপনার সাথে এসব হয়েছিল জন্য এত জ্ঞান আপনার? রক্তিম তৎক্ষণাৎ উল্টে মেহেরকে নিজের শরীরের নিচে ফেলল। আকস্মিকতায় মেহের খানিকটা ভয়ে চোখ মুখ কুঁচকে নিল। রক্তিম মেহেরের চোখের উপর হালকা ভাবে ফু দিল। মেহের চোখ মেরে তাকালো। রক্তিম বলল, জন্ম একবারই হয় আর মৃত্যু একবারই হয়। রইল এসব বিষয়ের জ্ঞান অর্জনের কথা। আমার একজন খুব ক্লোজ বান্ধবী ছিল। সে আমাকে বলেছিল যে ওর শ্বশুর বাড়ির মানুষজন এমন করে, তাই তোমাকে বললাম। মেহের ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে বলল, মেয়ে বান্ধবী মানে? তাও আবার ক্লোজ? কি হচ্ছে এটা? কতটা ক্লোজ ছিল সে আপনার শুনি? এই তো সুখ দুঃখের আলাপ করার জন্য একে অপরের যতটা ক্লোজ হওয়া যায় ততটা। মেহের নিজের মুখ ঘুরিয়ে নিল অন্য পাশে, অতঃপর বলল, ও ভালো তো। রক্তিম মেহেরের মুখশ্রী পানে কতক্ষণ নীরব দৃষ্টি স্থির করে রাখল। মেহেরের মুখে কিয়ৎক্ষণ পূর্বেও যে হাসি ও অবাকতার চাপ ফুটেছিল তা এখন মলিনতার চাদর তলে চাপা পড়ে গিয়েছে। রক্তিমের ঠোঁটে হালকা হাসির রেখা স্পষ্ট হলো। মেহের জেলাস ফিল করছে। রক্তিমের মুখে ওর ক্লোজ বান্ধবী ছিল তা শুনে।
রক্তিম মেহেরের গলার গালের ওপর নিজের ঠোঁট ঠেকালো। মেহের বিছানার চাদর খামচে ধরো, দু চোখ খিচে বন্ধ করে নিল। রক্তিম বলল, আমার হৃদয়কে প্রথম স্পর্শ করেছে যে নারী, সে শুধু তুমি। আমার হৃদয় স্পর্শিনী, আমার সম্পূর্ণ মন ও মস্তিষ্ক জুড়ে একান্ত চারপাশ, সেও শুধু তুমি সুইটহার্ট। আজ পর্যন্ত তুমি ব্যতীত দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি রক্তিম রেজওয়ান। যেখানে ক্লোজলি বন্ধুত্ব করা তো বহু দূরের বিষয়। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার মুখে অন্য নারীর কথা শোনার পর তোমার মনটা ঠিক সেইভাবে পড়ে কিনা, যেভাবে তোমার মুখ থেকে ইমতিয়াজের কথা শুনে আমার মনটা পড়েছিল। দেখো, তুমি সত্যিই ভিতরে ভিতরে পড়ছ। রাগে হিংসায় তোমার ফর্সা গাল দুটো, নাকের অগ্রাংশটুকু রক্তিম বর্ণ ধারণ করেছে। এর মানে কি দাঁড়াচ্ছে সুইটহার্ট? তুমি এই অমানুষটাকে ভালোবেসে ফেলেছ। মেহের চট করে চোখ মেলে তাকালো। রক্তিম ক্ষুদ্র ক্ষুদ্র চুমু এঁকে দিচ্ছে মেহেরের গালের ওপর। মেহের নিজের মনকে মনে মনে নিজেই প্রশ্ন করল, তবে কি রক্তিমের কথাই ঠিক? আমি সত্যি ভালোবেসে ফেললাম এই মানুষটাকে। যদি ভালো নাই বাসতাম তাহলে তো আমার মনটা পড়তো না এভাবে ওনার মুখে একজন অপরিচিত মেয়ের কথা শুনে। সুইটহার্ট, আমার হৃদস্পর্শ নেই, আমার মনের মালকিনে। একবার বলো ভালোবাসে। সত্যি বলছি, এই পৃথিবীর সকল শোক তোমার পায়ের কাছে এনে রাখবো আমি। মেহেরের হৃৎপিণ্ডে গতি ও স্বাভাবিক এর তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। মেহের জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রক্তিম নিজের হাতটা বিছানার উপর থেকে সরিয়ে এবার মেহেরের জামার নিচ দিয়ে ঢুকিয়ে ওর পেটের ওপর রাখলো। মেহের কেঁপে উঠল। রক্তিম বলল, তোমার এই জায়গায় আমি আমাদের ভালোবাসার চিহ্নকে স্থান দিতে চাইব। একবার বলো ভালোবাসি। দেরি করবো না শুভ কাজটা সারতে। মেহেরের ঠোঁট জোড়া হালকাভাবে কাঁপছে। রক্তিম মেহেরের গলায় মুখ ডুবিয়ে গাঢ় প্রগাঢ় কয়েকটা চুম্বন এঁকে দিয়ে বলল, বলো না বউ, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য এই তৃষ্ণার্ত কাঙালটার হৃদয় যে মরিয়া হয়ে আছে। এই কাঙালের হৃদয়ের তৃষ্ণা এবার নিবারণ করো। বাঁচাও আমায়, আমি যে মরে যাচ্ছে। মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। নিজের দু হাতে রক্তিমের পিঠের উপর রেখে বলল, ভালোবাসি। রক্তিম তৎক্ষণাৎ মেহেরের গলা থেকে মুখ তুলে মেহেরের চোখের দিকে তাকিয়ে বলল, কি বলে সুইটহার্ট, আবার বলো। মেহের লজ্জাজনক হাসি দিয়ে বলল, ভালোবাসি আপনাকে। আমি আপনাকে ভালোবাসি রক্তিম, সত্যি বলছি ভালোবাসি আপনাকে। রক্তিম অত্যন্ত খুশিতে মেহেরের ঠোঁটে পরপর কয়েকবার চুমু এঁকে দিল। মেহেরের সম্পূর্ণ মুখে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর বলল, বাঁচালে আমার সুইটহার্ট, তৃষ্ণা নিবারণ করলে তুমি আমার। আমি আজ এত খুশি যে তা মুখে বলে প্রকাশ করতে পারবো না। এই বলে রক্তিম নিজের মাথা মেহেরের বুকের উপর ঠেকালো। মেহের হাসি মুখে রক্তিমের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কিয়ৎক্ষণ পর রক্তিম বলল, তাহলে শুভ কাজটা সেরে ফেলা যাক। শুভ কাজ মানে? তোমার আমার ভালোবাসার উপর অধিকার খাটিয়ে নিজের জন্য ভালোবাসা আদায় করে নেবে, এমন একজনকে আনতে চাইবো। রক্তিমের কথার ভাঁজ বুঝতে মেহেরের এতটুকু অসুবিধা হলো না। মেহের বলল, কিন্তু কোনো কিন্তু না বউ, এতদিন তোমার মুখে ভালোবাসার শব্দটা শোনার জন্য এই মনটা ব্যাকুল হয়েছিল। এবার তোমার গর্ভজাত সন্তান, যার সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ তাআলার রহমতে, এরপর আমার থেকে হবে, তার মুখ থেকে বাবাটা শোনার জন্য এই মনটা ব্যাকুল হয়ে উঠছে। মেহের আর কিছু বলতে নিবে তার পূর্বেই রক্তিম মেহেরকে নিজের ভালোবাসার চাদরে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে নিল। যেই গভীর স্পর্শ থেকে মেহেরের বেরিয়ে আসা এখনের মতো অসম্ভব। 2 বছর পর নিজ বেডরুমের বিছানায় নিজেদের পরীর মতো সুন্দর ও মিষ্টি রাজকন্যাকে সবেমাত্র ঘুম পাড়িয়ে ওর পাশে শরীরটা এড়িয়ে দিয়ে 2 চোখ বুঝে নিয়েছে মেহের। কিয়ৎক্ষণের মাঝে মেহেরের চোখটা লেগে এসেছিল। পরপরই সে অনুভব করল শরীরের ওপর ভারী কিছু অবস্থান করে নিয়েছে। মেহের চোখ মেলতেই রক্তিমকে নিজের বুকের উপর মাথা রেখে ওকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় আবিষ্কার করতেই সে ফিসফিসিয়ে বলল, এই কি করছো? সরো, মেয়েটা সবে ঘুমিয়েছে, ওর ঘুমটা ভেঙে যাবে তো। রক্তিম ভাবলেশীন কণ্ঠে বলল, ভাঙবে না। আমাদের মেয়ে একবার ঘুমিয়ে পড়লে দুনিয়া উঠে গেলে ওর ঘুম কমসে কম 2 ঘন্টার আগে ভাঙে না। তাই সরি টু সে, আমার থেকে পালানোর জন্য তোমার এই অজুহাতটা কাছে দিল না সুইটহার্ট।
মেহের ঠোঁট উল্টে নিল, ঘাড় হালকা বাঁকিয়ে নিজের মেয়ে মেঘার দিকে তাকিয়ে মনে মনে বলল, 10 মাস পেটে রেখে জন্ম দিলাম আমি, আর হয়েছিস বাপের সাপোর্টার। কিভাবে নিজের মাকে ফাঁসিয়ে আরামে ঘুমাচ্ছে পুতুলটা দেখো। হ্যাঁ। রক্তিম বলল, কি সাধের কপাল আমার, বউকে এক বাচ্চার মা বানিয়ে দিলাম, তবু বউয়ের পালে পালে রোগটা সারাতে পারলাম না। এই রোগ সারা জীবনেরও সারবার নয়। এই বলে মেহের তৎক্ষণাৎ নিজের জিহ্বার অঘ্রাংশে হালকাভাবে কামড় বসালো। কথার তালে এই কথাটা যে সে মনে মনে নয় বরং জোরে জোরে বলে ফেলেছে তা সে বুঝতে পারেনি। রক্তিম মাথা তুলে মেহেরের দিকে তাকিয়ে এক হাতে ওর চোয়াল ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, একদিক দিয়ে চিন্তা করলে তোমার এই পালে পালে রোগটা কিন্তু আমার মজাই দেয়। নিজের জোরটা তোমার উপর নিপুণভাবে খাটাতে পারে। মেহের ঘন ঘন চোখ ঝাপটাচ্ছে। রক্তিম বলল, যেমন আছো সারা জীবন তেমনই থেকে বউ। আমি আমার দুই প্রতিভাকে নিয়ে এভাবেই অনেক ভালো আছি। সেরা সুখী মানুষও এইভাবেই বাকি জীবন কাটাতে চায়। মেহেরের ঠোঁটে হালকা হাসির রেখা স্পষ্ট হলো। মেহের রক্তিমের গলা দু হাতে জড়িয়ে ধরে বলল, আপনার জোর করে প্রয়োগকৃত ভালোবাসায় আপনার হৃদস্পর্শিনী অভ্যস্ত। সে নিজেও চায় না নিজের মাঝে পরিবর্তন আনতে বা আপনার মাঝে পরিবর্তন হতে দিতে। আপনি ব্যতীত আপনার এই দুই পৃথিবী কিছুই না রক্তিম। তোমার মুখে আমার মাঝে মাঝে আপনার শব্দটা শুনলে ভীষণ শান্তি লাগে সুইটহার্ট। তুমি, আমি আর আমাদের নতুন পৃথিবী মিলে এই সাজানো সংসারটার মাঝে তৈরি হওয়া অটুট বন্ধনটা চিরস্থায়ী হোক। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।